গেছো তারা একটু কমেন্ট করো তো যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের একেবারে লাস্টের দিকের একটা টপিক পড়ব। আজকে আমরা পড়বো হচ্ছে ব্যাংকিং। আজকে আমরা ব্যাংকিং পড়বো এবং কেন্দ্রমুখী বলের আরও কয়েকটা বিভিন্ন ধরনের টাইপের ম্যাথ প্রবলেম আজকের ক্লাসে আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। কি পড়বো, টপিকটার নাম কি বললাম? ব্যাংকিং। ব্যাংকিং মানে টাকা পয়সা লেনদেন বা ব্যাংকে টাকা পয়সা রাখা এরকম কিছু না। তাহলে ব্যাংকিংটা কি? ব্যাংকিং হচ্ছে রাস্তার বাঁক অতিক্রম। অনেক সময় তুমি দেখবা রাস্তায় যখন আমরা চলি তখন দেখবা রাস্তার যে বাঁকগুলো আছে না, এই বাঁকগুলা অতিক্রম করার সময় সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী দেখবা বাঁকের দিকে একটু হেলে থাকে। এই বাঁকের দিকে হেলে থাকার এই ঘটনাটাকেই বলা হয় ব্যাংকিং। তুমি যদি নিরাপদে বাঁক অতিক্রম করতে চাও তাহলে তোমার কিন্তু একটু বাঁকের দিকে হেলে পড়া লাগবে। তুমি ধরো একজন সাইকেল আরোহী বা তুমি ধরো একজন মোটরসাইকেল আরোহী, তুমি বেগ নিয়ে নিরাপদে বাঁকটা অতিক্রম করে চলে আসতে চাও, তাহলে তোমার কি করা লাগবে? একটু বাঁকের দিকে হেলে থাকা লাগবে। তো তুমি এই যে বাঁকের দিকে হেলে থাকা লাগে নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ব্যাংকিং। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে একটু বলে রাখি কেন্দ্রমুখী বল। আমরা এর আগে ক্লাসে দেখছিলাম কেন্দ্রমুখী বল, এই টপিকটা আমরা আগের ক্লাসে পড়ছি। কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে, সে যে বস্তুই হোক, কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে বৃত্তপথে ঘুরতে গেলে অবশ্যই 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 কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কোনো বস্তু বৃত্তপথে ঘুরতেছে, তাহলে যে বস্তু বৃত্তপথে ঘুরবে অবশ্যই তার কেন্দ্রের দিকে একটা বলের যোগান দিতে হবে। কেন্দ্রের দিকে বলের যোগান দিয়ে তোমার ঘুরতে হবে। এই যে কেন্দ্রের দিকে যে বলের যোগানটা দিবে এটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগানটা কাউকে না কাউকে দিতে হবে, কোনো না কোনো বল দিবে। কেন্দ্রমুখী বলের সূত্রটা কি ছিল? এফসি এটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, অথবা এম ওমেগা স্কোয়ার আর। কেন্দ্রমুখী বলের সূত্র ছিল এটা। কেন্দ্রমুখী বল বা ত্বরণের ভেক্টর রূপটা কেমন বলো তো? কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এসি। এই এসি ইকুয়াল টু মাইনাস, মানে ভেক্টর রূপটা যদি আমি বলি, দেখো এটা হচ্ছে বৃত্তপথ। এই বৃত্তপথে এই বস্তুটা ঘুরছে, এই যে বস্তুটার বেগ স্পর্শক বরাবর বেগ। তাহলে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্র বরাবর কেন্দ্রের দিকে। আর ব্যাসার্ধ ভেক্টর আর, তার ডিরেকশন হচ্ছে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে বস্তুর দিকে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর এর ডিরেকশন। তাহলে আর এবং এসি এরা পরস্পরের 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 বিপরীত দিকে না? তাহলে কেন্দ্রমুখী বলের ভেক্টর ফরম্যাটটা আমরা চাই, আমি একেবারে ভেক্টর ফরম্যাটে লিখব। আমি যদি বলি কেন্দ্রমুখী ত্বরণের মান বা কেন্দ্রমুখী বলের মান এই যে আমরা লিখছি, কেন্দ্রমুখী ত্বরণের মান সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। এটাকে আমরা ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, তাহলে বোর্ডে থাকো, ভালো করে শোনো। দেখো এসি এটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, ধরো এটাই লিখলাম আমি প্রথমে। এসি এর উপরে ভেক্টর সাইন, আর এর উপরে ভেক্টর সাইন, বলো তো হয়েছে? বলো হয়েছে হিসাব নিকাশ? না। আর যেদিকে এসি তার বিপরীত দিকে, এসি কেন্দ্রের দিকে আর কেন্দ্রের বাইরের দিকে, দেখো এই যে এখান থেকে এই দিকে, এটা হচ্ছে আর। তাহলে আর এবং এসি কেন্দ্রমুখী বল পরস্পরের বিপরীতে না? তাহলে আর এর উপর ভেক্টর সাইন, এসি এর উপর ভেক্টর সাইন, এভাবে লিখলে বোঝা যাবে আর যেদিকে এসি তার একই দিকে, কিন্তু তা তো না। আর যেদিকে এসি বিপরীত দিকে, তাহলে এই যে সামনে একটা মাইনাস, এই যে এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। আমি যদি এইটুকুকে নিয়ে ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে কি করব? দেখো এসি এটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা তো মান,
এটা তো মান। এবার দেখো আরটা তো আর নিচে নেই, আরটা তো আর উপরে নেই, আরটা আছে কোথায়, নিচে। তাহলে কি করব জানো, আমরা একটা একক ভেক্টর দিয়ে গুণ করব। এই যে আর ক্যাপ, আর এর একক ভেক্টর দিয়ে গুণ করলাম, তাহলে আর এর একক ভেক্টরের ডিরেকশনও তো আর এর দিকেই হবে রে ভাই। তাহলে আর এর দিকে, এটার ডিরেকশন আর এর দিকে, আর এসি এর ডিরেকশন তার বিপরীত দিকে, তাহলে সামনে একটা মাইনাস। এবার এই আর এসি ভেক্টর এটা ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এটাকে লেখা যায় আর ভেক্টর ডিভাইডেড বাই আর। তাহলে নিচে দেখো, নিচে আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার আর ভেক্টর, এটা লিখতে পারো কিন্তু, মানে কেউ চাইলে ফরম্যাটটাকে এভাবে লিখতে পারো, এসি ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার, নিচে আর এবং আর মিলে আর স্কোয়ার, দেন আর ভেক্টর, আর ভি বাই আর মানে কিন্তু ওমেগা, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা স্কোয়ার আর লেখা যায় কিন্তু, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফেরত যাই, আমরা যেখানে ছিলাম সেখানে ফেরত যাই। ভেক্টর ফরম্যাট কিছুই না, ভেক্টর ফরম্যাট এটা নিয়ে কিন্তু মাথা নষ্ট করা যাবে না, খুবই সহজ জিনিস। এসি যেদিকে আর তার বিপরীত দিকে, এটাই তো ভেক্টর ফরম্যাট। এসি যেদিকে, এসি কেন্দ্রের দিকে, আর তার বিপরীত দিকে, আর হবে কেন্দ্র থেকে বস্তুর দিকে। ওকে, এবার শোনো, কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে অবশ্যই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়, আমি যদি সুতায় বেঁধে বস্তুকে ঘুরাই, কেন্দ্রমুখী বলের যোগান দেয় সুতার টান। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে, মহাকর্ষ বল। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, হ্যাঁ, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে, ইলেকট্রন। ইলেকট্রনের স্থির তড়িৎ আকর্ষণ বল অর্থাৎ কুলম্ব বল। তাহলে যখনই দেখবা কোনো বস্তু বৃত্তপথে ঘুরতেছে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। আর কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে, কেন্দ্রমুখী বলের যোগান কোনো না কোনো বলকে দিতে হবে। তাহলে ব্যাপারটা কি, বৃত্তপথে, বৃত্তপথে বস্তু ঘুরলে, বৃত্তপথে বস্তু ঘুরলে, বৃত্তপথ পুরো বৃত্ত নাও হইতে পারে, বৃত্ত চাপও হইতে পারে, বৃত্ত চাপও হইতে পারে। তাহলে বৃত্ত চাপ বা বৃত্তপথে বস্তু ঘুরলে কেন্দ্রমুখী ত্বরণ থাকবেই, কেন্দ্রমুখী ত্বরণ থাকবেই, ফলে কেন্দ্রমুখী বলও থাকবে। তাহলে কেন্দ্রমুখী বল দরকার হবে, কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। এই বলের যোগান কোনো না কোনো বলকে দিতে হবে, যোগান লাগবে। আর এই কেন্দ্রমুখী বলের যোগান কোনো না কোনো বল দিবে, কোনো না কোনো বল কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ওকে, যোগান দিবে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এবার আসো, এবার আমরা এই যে রাস্তার ব্যাংকিং, এইটা নিয়ে আলোচনা করব। ব্যাংকিং হচ্ছে বাঁক অতিক্রম, রাস্তার বাঁক অতিক্রম। ধরো এটা হচ্ছে একটা রাস্তা, এই যে রাস্তার বাঁক, কোনো একজন মোটরসাইকেল আরোহী সাইকেল চালা আসতেছে, এই বাঁকে আসবে, এই বাঁকটা অতিক্রম করার জন্য তার বাঁকের দিকে একটু হেলে থাকা লাগে যদি নিরাপদে বাঁক অতিক্রম করতে চায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাংকিং। আচ্ছা, প্রথমে আসো, ধরো সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী বাঁকলো না, বাঁকে নাই, তাহলে না বেঁকে বাঁক অতিক্রম, না বেঁকে, না বেঁকে বাঁক অতিক্রম, না বেঁকে বাঁক অতিক্রম। দেখো, যদি না বেঁকে বাঁক অতিক্রম করতে চাই তাহলে কি ঘটনা ঘটবে, এই যে এটা হচ্ছে একটা বাঁক, এই বাঁকে একজন সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী এই বাঁকে আসতেছে, এঁকে ফেলি, এই যে একজন মোটরসাইকেল আরোহী এঁকে ফেলছি, সে এইভাবে এই বাঁকে মোটরসাইকেল চালা আসতেছে। দেখো সে বাঁকে নাই, বাঁকছে, কি মনে হচ্ছে দেখে, চিত্র দেখে, বাঁকছে না, একেবারে সোজা এভাবে আছে, ঠিক আছে, সোজা এভাবে, বাঁকে নেই, বাঁকে নেই, কি বোঝা গেছে? তো না বেঁকে বাঁক অতিক্রম করার চেষ্টা করতেছে। এবার না বেঁকে বাঁক অতিক্রম করার চেষ্টা করলে কি ঘটনা ঘটবে, দেখো আমি দেখি তো এই লোকটার উপর কতগুলো বল কাজ করতেছে। লোকটা তো একটা রাস্তার তলে আছে না, এই বাইক আরোহী রাস্তার তলে আছে না,
তাহলে নিচের দিকে ওজন এমজি, দেখো দেখো নিচের দিকে ওজন এমজি, এই ওজন এমজি। তলের অভিলম্বিক প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর, এই যে তল, তলের উপর চাকাটা আছে, অভিলম্বিক প্রতিক্রিয়া, তাহলে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর আর ওজন আর অভিলম্বিক প্রতিক্রিয়া। আর কোনো বল, দেখো এই যে আরোহী সে এরকম একটা বৃত্তপথে ঘুরে আসতেছে না, এরকম একটা বৃত্তচাপ না, তাহলে এই যে বৃত্তপথের ব্যাসার্ধ আর, দেখো এই যে চাপ, এই চাপের ব্যাসার্ধ আর, তাহলে সে যদি বৃত্তপথে ঘুরতে চায়, ভালো করে বুঝিও, সে যদি বৃত্তপথে ঘুরে আসতে চায়, নিরাপদে বাঁক অতিক্রম করতে চায়, তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। ভাই কেন্দ্রমুখী বলের যোগান দিলে তুমি ঘুরতে পারবা, আর কেন্দ্রমুখী বলের যোগান যদি না দাও তাহলে তুমি ঘুরতে পারবা না। সহজ কথা, কেন্দ্রমুখী বলের যোগান দিলেই ঘুরতে পারবা, তার মানে কেন্দ্রের দিকে একটা বল লাগবে। আমরা কেন্দ্রমুখী বলের হিসাব নিকাশ করার সময় কি দেখছিলাম, কোন একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করবে, কোন একটা বস্তু ধরো ঘুরছে, তাহলে তার উপর যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে তাদের লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রের দিকে বাঁকের, এই যে বাঁকটা, তার কেন্দ্রের দিকে একটা লব্ধি বল লাগবে, যে লব্ধি বলটা দিবে সেটাই কেন্দ্রমুখী বল। যতগুলো বল কাজ করবে এই বস্তুটার উপর, এই লোকটার উপর কয়টা বল কাজ করতেছে, একটা হচ্ছে ওজন তাকে টানতেছে, আর যেহেতু তলের উপর আছে তল তাকে ঠেলতেছে, তলের প্রতিক্রিয়া বল। এই ছাড়া এই লোকটার উপর আর কোনো বল আছে? কেউ দড়িতে বেঁধে লোকটাকে ঘুরাচ্ছে যে দড়ির টান থাকবে না, তাহলে এই লোকটার উপর এই দুইটা বলই ক্রিয়ারত আছে, তাই তো? এবার দেখো দুইটা বলই ক্রিয়ারত আছে, লোকটা লোকটা আর লোকটা ছিটকে যাওয়া শুরু করে নাই এখনো, এই তল থেকে ছিটকে যাওয়া শুরু করে নাই, তাহলে এই এই যে লোকটা, এই লোকটার উপর দুইটা বল আর এবং এমজি। এবার আসো দেখি তো, তাহলে এই যে বৃত্ত বাঁক, এই বাঁকের কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগানটা দেখি তো, কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগানটা দেখি তো, আসো তো, এই যে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান, তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান এফসি, বলো এফসি কত? এফসি এর যোগান কে দিবে? আর, আচ্ছা ঠিক আছে ধরো আর দিবে, আর কজ 90, আর কজ 90, এই দেখো এই কোনটা 90 ডিগ্রি, তাহলে আর কজ 90। এবার এমজি, এমজি দিবে যোগান, আচ্ছা ঠিক আছে এমজি, তার সাথে এই যে কোণ 90, তাহলে এইদিকে এমজি, এমজি কজ 90, আর কজ 90, এমজি কজ 90, কত রে ভাই? কজ 90 তো 0, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান পাইলা তুমি? বলো পাইলা? পাইলা না। কেন্দ্রমুখী বলের যোগান না দিলে, কেন্দ্রমুখী বলের যোগান না দিলে ঘুরতে পারবা? বস্তু বৃত্তপথে ঘুরতে গেলে অবশ্যই তার বেগের অভিমুখ পরিবর্তন হয়, আর বেগের অভিমুখ পরিবর্তন হলে কেন্দ্রমুখী ত্বরণ মাস্ট থাকে, আর কেন্দ্রমুখী ত্বরণ থাকলে তো তার অবশ্যই কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেটাই কেন্দ্রমুখী বল। আর এই কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে যোগান দিতে হবে, তো এখানে তো কেন্দ্রমুখী বলের যোগান আমি পাইলাম না, তাহলে যেহেতু কেন্দ্রমুখী বলের যোগান পাইলাম না সেহেতু বৃত্তপথে ঘুরতে পারবে না। তাহলে বোঝো, ভালো করে বোঝো, লাইন বাই লাইন বোঝো, কেন্দ্রমুখী বলের যোগান নাই, তাহলে কেন্দ্রমুখী বল শূন্য, নাই কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল শূন্য, কেন্দ্রমুখী বলের যোগান নাই, কেন্দ্রমুখী বলের যোগান না থাকলে তো বৃত্তপথে ঘোরা যাবে না, তাহলে পথ বৃত্তাকার হবে না, পথ বৃত্তাকার হবে না। আচ্ছা তাহলে পথটা কেমন হবে? বৃত্তপথে ঘুরতে দিবে না, তাহলে কেমন হবে? পথটা হবে স্পর্শক বরাবর সরল রৈখিক। এই যে এদিকে তাকাও, ভালো করে তাকাও, এইভাবে ঘুরে আসতে পারবে না তো, পারবে না, বৃত্তপথে ঘুরতে দিবে না, ও ভিসা পায় নাই, এই পথে ঘোরার ভিসাও পায় নাই, কারণ কেন্দ্রমুখী বলে যোগান দেয়নি, এফসি 0, এফসি দিলে রাস্তা ওকে ঘুরাইতে পারতো, তাহলে ও ঘুরবে না, কি হবে? ওই পয়েন্ট থেকে এই লোকটা স্পর্শক বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে, তাহলে স্পর্শক বরাবর দেখো এই যে বেগের স্পর্শক বরাবর ছিটকে রাস্তা থেকে বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ লোকটা তখন এভাবে ছিটকে ডট 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 বাইরে বের হয়ে যাবে, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, একটু পরে লোকটা গিয়ে কি কোথায় পড়বে? রাস্তার বাইরে গিয়ে পড়বে, খানায় পড়বে, বুঝলা? এই যে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, এই অ্যাক্সিডেন্ট তো আমরা ঘটতে দিতে চাই না, তাহলে কি করা যায়? অ্যাক্সিডেন্ট তো ঘটতে দিতে চাই না, তাহলে কি করা যায়?
সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমরা পরপর লিখি আগে। তাহলে কি ঘটনা ঘটছে? কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি, কেন্দ্রমুখী বল শূন্য, তাহলে পথ বৃত্তাকার হবে না, তাহলে পথ হবে সরল রৈখিক, পথ হবে সরল রৈখিক। তাহলে কি হবে? রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে, রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে। পথ যদি সরল রৈখিক হয়, দেখো রাস্তার বাঁক এরকম বাঁকানো, পথ যদি সরল রৈখিক হয় তো তো রাস্তা থেকে একটু পরে ছিটকে বাইরে বের হয়ে যাবে। তাহলে রাস্তা থেকে ছিটকে বাইরে বের হবে, বের হয়ে যাবে, রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে, তাহলে দুর্ঘটনা ঘটবে, ফলে দুর্ঘটনা ঘটবে, এই ফলে দুর্ঘটনা ঘটবে। এইবার তুমি একটা কথা বলতে পারো যে ভাই রাস্তায় তো ফ্রিকশনও থাকে। ইয়েস, রাস্তায় ফ্রিকশনও থাকে। যখন এই যে বাইরের দিকে ছিটকে ছিটকে বাইরে বের হয়ে যাওয়া শুরু করবে, তখনই রাস্তার ঘর্ষণ এবার তার খেলা দেখানো শুরু করবে। ঘর্ষণ কখন থাকবে? যখন আপেক্ষিক গতি সৃষ্টি হয় বা সৃষ্টি হইতে চাইবে, তখনই কিন্তু ঘর্ষণ। ঘর্ষণ বল ক্রিয়া করবে কোন দিকে? আপেক্ষিক গতির বিপরীত দিকে। তাহলে আমরা ফ্রিকশন ফোর্সটাকে খুঁজে বের করতে চাই, বুঝছো? কখন ফ্রিকশন ফোর্সটা কাজ করবে? রাস্তায় কি ফ্রিকশন নাই? অবশ্যই আছে। তাহলে যখনই রাস্তা থেকে, ভালো করে বোঝো, রাস্তা থেকে ছিটকে ছিটকে বাইরে বের হয়ে যাওয়া শুরু করতে থাকবে, তখনই রাস্তা ওকে ফ্রিকশন ফোর্সে টেনে ধরবে, অর্থাৎ এখান থেকে ফ্রিকশন ফোর্স কাজ করা শুরু করবে। যে পথ হবে সরল রৈখিক, অর্থাৎ রাস্তা থেকে পথ যদি এরকম সরল রৈখিক হয়, রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাওয়া শুরু করবে, তখনই ঘর্ষণ তার খেলা দেখানো শুরু করবে। তো আমরা প্রথমে দেখলাম ঘর্ষণ চিন্তা না করলে কি হয়, কিন্তু বাস্তবে তো রাস্তায় ঘর্ষণ থাকে। তাহলে এবার আমরা দেখব ঘর্ষণ থাকলে পরে কি হবে। তো এবার আমরা কয়েকটা টাইপ দিয়ে হিসাব করব। আসো প্রথমে টাইপ ওয়ান। টাইপ ওয়ান হচ্ছে ঘর্ষণযুক্ত রাস্তা। ঘর্ষণযুক্ত রাস্তায় না বেঁকে বাঁক অতিক্রম, না বেঁকে বাঁক অতিক্রম, বাঁক অতিক্রম। দেখো রাস্তা যদি মসৃণ হয় তাহলে কখনোই সে না বেঁকে বাঁক অতিক্রম করতে পারবে না। মানে রাস্তা যদি মসৃণ হয় তাহলে বাঁক অতিক্রম করাই যাবে না, সহজ কথা। বেঁকে না বেঁকে কোনোভাবেই অতিক্রম করা যাবে না। রাস্তা যদি মসৃণ রাস্তা হয় তাহলে বেঁকে অতিক্রম করা যাবে না, না বেঁকেও করা যাবে না। তাহলে এবার আসো, রাস্তায় এবার কি আছে? ঘর্ষণ আছে। দেখি তো ঘর্ষণ থাকলে কি ঘটনা ঘটবে। এই যে রাস্তা, এবার রাস্তায় ঘর্ষণ আছে, লোকটা কিন্তু বাঁকে নাই, লোকটা সোজাই আছে, লোকটা সোজা আছে, ঝুঁকে গানেই। যে একটা মুভি বের হয়েছিল না একবার, পুষ্পা, ঝুঁকে গানেই, তো এরকম ঝুঁকে নাই, সোজা আছে, এভাবে চালায় চলে আসতে চাই সে। ওকে, দেখি এর উপর কয়টা বল। আসো, এই যে তল, তাহলে নিচের দিকে ওজন এমজি, ভালো করে বুঝি, নিচের দিকে ওজন এমজি, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর। দেখো তলে এভাবে আছে, এই চাকা দিয়ে এভাবে আছে, তাহলে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর। অবিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের সাথে লম্ব বরাবরই থাকবে, তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া। ওকে, যে ভাইয়া এবারও তো কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি, দেখেন আর এর কোনো উপাংশ নাই এদিকে, এই যে কেন্দ্রের দিকে আর এর কোনো উপাংশ নাই এদিকে, হ্যাঁ তাই তো নাই। এমজি তারও তো কোনো উপাংশ কেন্দ্রের দিকে নাই, হ্যাঁ নাই। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান পাইছে। আপাত দৃষ্টিতে আমরা কি দেখতেছি? যে না, কেন্দ্রের দিকে কোনো বল নাই। তাহলে যেহেতু কেন্দ্রের দিকে বলের যোগান দেয়নি, রাস্তা ওরা ঘুরতে দিবে না। তো ভালো করে বুঝবা, এবার ও এই বরাবর আসতে চায়, তাহলে রাস্তা চিন্তা করো, তুমি সাইকেল চালায় যাচ্ছ, তুমি এই বরাবর ঘুরে আসতে চাও, কিন্তু তুমি কেন্দ্রমুখী বলের যোগান দাওনি। তো দেখো কেন্দ্রমুখী বলের যোগান নাই, আর এর এদিক বরাবর উপাংশ 0,
এমজি এর কেন্দ্রের দিকে এই যে বৃত্তপথের যে কেন্দ্র, এই যে বৃত্তপথ তার কেন্দ্রের দিকে আর এরও কোনো উপাংশ নেই, এমজি এর কোনো উপাংশ নেই। বুঝলা? তাহলে রাস্তা তো ওকে তো ঘুরতে দিবে না। তো রাস্তা কি করবে? ওকে ওকে বৃত্তপথে ঘুরতে দিবে না। ও এই বরাবর আসতে চায় চাকা নিয়ে, ভালো করে বোঝো, চাকাটা ঠেলে এই বরাবর নিতে চায়, কিন্তু রাস্তা ওকে এই বরাবর স্পর্শক বরাবর বাইরে বের করে দেওয়া শুরু করছে। আচ্ছা তাহলে বলো তো পিছলাইতে থাকবে না? ভালো করে বোঝো, বোঝো, ও পিছলাইতে থাকবে না? এরকম চাকাটা পিছলাইতে থাকবে না? এইভাবে চাকাটা দেখো তো, বোঝো কিনা? এভাবে চাকাটা পিছলাইতে থাকবে কিনা? এই যে এভাবে পিছলাইতে থাকবে না চাকাটা? বলো বুঝলা কিনা? ইয়েস। অনেক সময় দেখবা আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে এরকম দাগ দেখি, কিন্তু বা অনেক সময় তুমি ছোটবেলায় সাইকেল নিয়ে পড়ছো না বাঘ ঘুরতে গিয়ে? পড়ছো তো, অবশ্যই পড়ছো। অথবা মোটরসাইকেল নিয়ে পড়ছো না এরকম বাঘ ঘুরতে গিয়ে? তো এই যখনই দেখবা বাঘ ঘুরতে গিয়ে পড়ে গেছো, তখন দেখবা চাকা পিছলে যাওয়ার একটা দাগ থাকে। এই সেই দাগটাই আমরা আঁকছি। ভালো করে খেয়াল করো, এই যে এটা হচ্ছে চাকাটা, এই চাকাটা এই বরাবর নিয়ে আসতে চায়, কিন্তু ও তো বৃত্ত কেন্দ্রমুখী বলে যোগান দেয়নি, বৃত্তপথে ঘুরতে পারবে না। তাহলে তখন কি হবে? স্পর্শক বরাবর এই বরাবর চলে যেতে চাইবে। তাহলে চিন্তা করো, যাইতে যাইতে মানে চলে যাবে এই বরাবর, কিন্তু যাইতে চাইছিল এই বরাবর। তাহলে কি হবে? পিছলানো শুরু করবে না এভাবে, চাকা চাকা পিছলানো শুরু করবে। এই যখনই চাকা পিছলে যাওয়া শুরু করবে, যখনই চাকাটা, ভালো করে বোঝো, এইটা ধরো চাকা, যখনই চাকা এই দিক বরাবর পিছলে যাওয়ার চেষ্টা করবে, তার মানে চাকার একটা আপেক্ষিক গতি সৃষ্টি হয়েছে। ভালো করে বোঝো, চাকার একটা, এই যে চাকার একটা আপেক্ষিক গতি এদিকে এদিকে পিছলে আসতে চাচ্ছে, এদিকে পিছলে আসতে চাচ্ছে, পিছলে আসতে চাচ্ছে। এবার চিন্তা করো, রাস্তার হয়ে চিন্তা করো, রাস্তার এত ফ্রিকশন আছে, রাস্তা এবার ফ্রিকশনের কাহিনী দেখানো শুরু করবে। রাস্তা কি করবে? এবার এই চাকাটা পিছলে আসতে চাই, পিছলে সরে আসতে চাই, তখনই ফ্রিকশন তার খেলা দেখানো শুরু করবে। অর্থাৎ ফ্রিকশন কাজ করবে গতির বিপরীত দিকে। এই যে ফ্রিকশন ফোর্স গতির বিপরীত দিকে, বোঝা গেছে? এই হচ্ছে ফ্রিকশন, ছোট হাতের এফ। বুঝছো? তাহলে আমি আরেকবার একটু তোমাকে দেখাই, ভালো করে বোঝো। ধরো এই হচ্ছে চাকাটা, এই যে এটা হচ্ছে চাকাটা, তাহলে চাকাটা এই বরাবর আসতে চায়, কিন্তু ও যেহেতু কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি, কারণ আর এর কজ 90 0, এমজি এর কজ 90 0, সুতরাং কেন্দ্রমুখী বলের যোগান নাই। তাহলে এই বরাবর পিছলে আসা শুরু করবে, মানে এই বরাবর যাইতে চাইবে, ঠিক আছে, কিন্তু যাইতে প্রথমে চেষ্টা করছিল এই বরাবর যাওয়ার। তাহলে চাকা তখন এভাবে 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 এদিকে এদিকে পিছলে আসার চেষ্টা করবে। তাহলে যখন এরকম পিছলে যাইতে চাইবে, তাহলে ফ্রিকশন কাজ করবে এইদিকে। এইবার ফ্রিকশন কাজ করে, ফ্রিকশন কাজ করে প্রয়োজনীয় এইদিকে, দেখো কেন্দ্রের দিকে, দেখো ফ্রিকশন কোন দিকে, খোঁজো খোঁজো খোঁজো, এই যে বৃত্তপথ, দেখো তো ফ্রিকশনটা কোন দিকে? ইয়েস, বৃত্তপথের কেন্দ্রের দিকে। এই তো কেন্দ্রমুখী বলের যোগান আমরা পেয়ে গেছি, একেই তো আমাদের দরকার ছিল। কেন্দ্রমুখী বলের যোগান আমরা পেয়ে গেছি, একেই তো আমাদের দরকার ছিল। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? ফ্রিকশন দিচ্ছে। এই কারণে আমরা রাস্তার বাঁক ঘুরতে পারতেছি। বুঝছো? তোমার বাসার আশেপাশে বাঁক আছে না? পিচের রাস্তায় তুমি সাইকেলে উঠবা, সাইকেলে উঠায় ওই বাঁক ঘুরে আসবা। তো বাঁক ঘুরে আসার সময় ধরো সাইকেলের বেগটা মোটামুটি কম বেগই রাখছো, বেশি বেগ রাখো নাই, অনেক কম বেগই রাখছো। তুমি দেখবা বাঁক ঘুরে এসে সুন্দর করে বাঁক ঘুরে চলে আসছো, তোমার কিন্তু বাঁকের দিকে হেলে থাকা লাগেনি। কেন হেলে থাকা লাগেনি জানো? কারণ কেন্দ্রমুখী বলের যোগান তুমি দাও নাই, রাস্তা ফ্রিকশন থেকে দিয়ে দিছে। কিভাবে? তুমি তো এভাবে আসো, তাহলে নিচের দিকে ওজন এমজি, উপরের দিকে আর, তাহলে বাঁকের কেন্দ্রের দিকে কোনো কেন্দ্রমুখী বলের যোগান নেই। আর এরও কজ 90, এমজিরও কজ 90, কেন্দ্রমুখী বলের যোগান নেই। তখন তুমি এভাবে পিছলে সোজা চলে যাওয়া শুরু করবা, কিন্তু তুমি রাস্তার এদিকে যাইতে চাও, বাঁক ঘুরতে যাইতে চাও। এখন যদি তুমি পিছলে যাওয়া শুরু করো, তাহলে তোমার এই যে চাকাটা এইদিকে একটা আপেক্ষিক গতি সৃষ্টি করতে চাইবে না? চাকাটা এদিকে পিছলে যাইতে চাইবে না? এই যে চাকাটা এদিকে পিছলে যাইতে চাইবে, অর্থাৎ চাকার আপেক্ষিক গতি এদিকে হইতে চাইবে। তাহলে ফ্রিকশন তাকে রাস্তার মধ্যে টেনে ধরে রাখবে। তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে? এই যে দেখো বৃত্তপথের কেন্দ্রের দিকে। এইটাই তো আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে, তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। এটাই তো। আর এর তো কেউ নেই, এমজি এরও কোনো উপাংশ নেই। তাহলে কে দিল কেন্দ্রমুখী বলের যোগান? কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিল? দিল হচ্ছে ঘর্ষণ বল এফ। বলো তো এটা স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? বলো তো এটা স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ?
এটা স্থিতি ঘর্ষণ, চলো ঘর্ষণ না কিন্তু। হ্যাঁ ভাই গাড়ি চলতেছে না, না এটা স্থিতি ঘর্ষণ। চাকাটাকে ভালো করে বুঝো, এখানে দুইটা ঘর্ষণ, ভালো করে বুঝবা, দুইটা ঘর্ষণ। এই দিক বরাবর চাকার বেগ, গাড়ির বেগ, তাহলে এর বিপরীত দিকে যে ঘর্ষণটা, এই যে এর বিপরীত দিকে যে ঘর্ষণটা, ভালো করে বুঝো, গাড়ি চলতেছে এই দিকে, তার বিপরীত দিকে যে ঘর্ষণটা সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ, সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। আর এই যে চাকাটা, এই চাকাটাকে পিছলে যাইতে দেয়নি, রাস্তা থেকে পিছলে 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 বের হয়ে যাইতে দেয়নি। তাহলে কি করছে, ফ্রিকশন এভাবে টেনে ধরে রাখছে রাস্তার মধ্যে, এটাকে ধরে রাখছে, স্থির ধরে রাখছে, চাকাটাকে পিছলে যাইতে দেয়নি। তাহলে এই ঘর্ষণটা কেমন ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। দুটো ঘর্ষণ কিন্তু কাজ করে, দুটো ঘর্ষণ কিন্তু কাজ করে। গাড়ির বেগ এদিকে, তাহলে এই এই যে বিপরীত দিকে যে ঘর্ষণ, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ, গাড়ি চলতেছে তার গতির বিপরীত দিকে। আর চাকাটা এই দিকে পিছলে আসতে চায় কিন্তু পিছলে যাইতে যায়নি, তাহলে বিপরীত দিকে এই যে ফ্রিকশন কাজ করে চাকাটাকে পিছলে যাইতে দেয়নি, এই ঘর্ষণটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। বোঝা গেছে, এটা স্থিতি ঘর্ষণ আর এটা চল ঘর্ষণ এফ কে। তাহলে আমি তোমাকে চিত্রটা এবার একটু সাইড ভিউ থেকে দেখি, সাইড ভিউ থেকে দেখি। ধরো এই যে এটা হচ্ছে রাস্তাটা, এই যে এটুকু হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তাটা, এই যে রাস্তার উপর এই হচ্ছে গাড়ি, চিন্তা করো এই হচ্ছে গাড়ি, গাড়ির চাকা, গাড়ির চাকা। এবার তাহলে নিচের দিকে এমজি, এমজি, আর উপরের দিকে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। ঠিক আছে, এবার দেখো চাকাটা ভালো করে বোঝো। এবার দেখো চাকাটা, এই যে চাকাটা এদিকে পিছলে চলে যাইতে চাই, এই যে আঁকছি। এবার আমরা কি করতেছি, সাইড থেকে দেখে আঁকতেছি। তাহলে চাকাটা রাস্তা থেকে বের হইতে যায়, তাহলে এই যে এইদিকে ফ্রিকশন, এই যে ফ্রিকশন কাজ করে ধরে রাখছে, দ্যাট ইজ এফএস, এফএস। আর এফএস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, আর মিউ এস ইন্টু আর ইকুয়াল টু এমজি, এমজি। এই যে বোঝা গেল এটা, গুড। এইবার আসো, এবার তুমি নিরাপদে বাঁক অতিক্রম করে চলে আসলা, এভাবে ঘুরে বাঁক অতিক্রম করে চলে আসলা। তাহলে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিয়ে দিল, এফএস। তুমি নিরাপদে বাঁক অতিক্রম করতে চাও, তো তার জন্য তো কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেই বলটা কেন্দ্রমুখী বল এফসি লাগবে। এটা এই যোগানটা কে দিচ্ছে, ফ্রিকশন, ফ্রিকশন তোমাকে এই যোগানটা দিচ্ছে। কথা কি বুঝতে পারছো, ফ্রিকশন তোমাকে এই যোগানটা দিচ্ছে। এবার আমরা স্থিতি ঘর্ষণের এই যে মানটা হিসাব করি, এটা কেমন মান, এফএস ইকুয়াল টু, এটা সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান। তাহলে এই মানটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। একটু ভালো করে বুঝো, দেখো এই যে এফসি, এই এফসি এর যোগানটা কার কাছ থেকে আসবে, এফএস এর কাছ থেকে। ভালো করে বুঝো, এফএস এর কাছ থেকে যোগানটা আসবে। এই এটা মানে এমভি স্কোয়ার বাই আর, এটাই এফএস এর কাছ থেকে আসবে, কেন্দ্রমুখী বলের যোগান, কেন্দ্রমুখী বলের যোগান এটাই এফএস এর কাছ থেকে, ফ্রিকশন ফোর্সের কাছ থেকে আসবে। এবার ভালো করে বুঝো, এই ফ্রিকশন ফোর্সের যে মানটা দেখো, মিউ এস এর একটা ফিক্সড মান বসালাম, এম এর একটা ফিক্সড মান বসালাম, জি এর একটা মান বসালাম। মান বসালে এই বলের একটা ফিক্সড মান আসবে না, এটা তো সর্বোচ্চ মান। এই যে এটা তো ম্যাক্সিমাম মান, এটা তো ম্যাক্সিমাম মান, তাই না? এই যে ঘর্ষণ বলের এটা এটা ম্যাক্সিমাম মান। তো ধরো এই সর্বোচ্চ মানটা সে 10 নিউটন, ওকে। এবার আসো, সে 10 নিউটন, তোমার ধরো ভালো করে বুঝবা, এবার কখন বাঁক অতিক্রম করতে পারবে না, ভালো করে বুঝবা। ধরো ধরো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ঘুরে আসতেছে, প্রথমে যে বেগটা আছে, প্রথমে যে বেগটা, সেই বেগটা একটু কম, বেগের মান ভিটা একটু কম। তাহলে ভি যদি কম হয়, ভালো করে বুঝবা, ভি যদি কম হয়, ধরো 8, মানে এই পুরো মানটা আসলো 8, তাহলে বলো তো নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে নাকি পারবে না? কেন্দ্রমুখী বলের মানটা লাগবে, এটা লাগবে 8 একক লাগবে। তো ঘর্ষণ বলে সর্বোচ্চ মান আছে 10 একক, তাহলে বাঁক অতিক্রম করতে পারবে কি পারবে না? হ্যাঁ পারবে, কারণ ঘর্ষণ বলে মান আছে 10 একক। তো তোমার তো 8 যোগান দিতে হবে, তো ঘর্ষণ তো 8 যোগান দিয়ে দিবে। মনে আছে আমরা ঘর্ষণে কিন্তু এই জিনিসগুলোই পড়ছিলাম। স্থিতি ঘর্ষণ বলের এই মানটা সর্বোচ্চ মান, তাহলে যখন স্থিতি ঘর্ষণ বলের মানটা, মনে করো যে আমি আমি যে বল দিয়ে ধরো আমি বের করে দিতে চাইবো রাস্তা থেকে, ধরো গতিশীল করতে চাইবো, আমি যদি সেই বলটা মানে সেই পরিমাণ বল লাগে, তাহলে স্থিতি ঘর্ষণ বল পকেট থেকে সেইটুকুই বের করবে।
স্থিতি ঘর্ষণ বলকে আমি তখন বলবো 10 বলবো না, এই মানটা এটার চেয়ে কম না, তাহলে তখন ঘর্ষণ বলের মানটা ওইটাই হবে, 8ই হবে। আমি এবার একটু বেগ বাড়ালাম, বেগ একটু বাড়লো, বেগ বাড়লে কেন্দ্রমুখী বল আরো বাড়লো, তাহলে এবার কেন্দ্রমুখী বল লাগবে 9। কে দিবে? এফএস দিবে। এফএস এর পকেটে আছে কত? 10। 9 দিতে পারবে, আমি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবো। বুঝলা? এবার বেগ আর একটু বাড়ালাম, এবার লাগবে আমার 10, এবার লাগবে আমার 10। কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? এমবি স্কয়ার বাই আর যোগান কে দিবে? এফএস। সে কি 10 দিতে পারবে? পারবে, কারণ তার পকেটে আছে 10, সে আমাকে 10 দিবে। এইবার 10 দিয়ে দিল, দেখো সর্বোচ্চ মানটাই দিয়ে দিল, তখন আমি পাবো সর্বোচ্চ বেগ, অর্থাৎ ভি ম্যাক্স মান পাবো। সর্বোচ্চ এই বেগে আমি যাইতে পারবো, এর চেয়ে বেশি বেগে আমি যাইতে পারবো না। কেন? কারণ আমি যদি বেগের মান আরো বাড়াই, এটা লাগবে 11, কিন্তু ঘর্ষণ বলের পকেটে আছে 10, সে আমাকে 10 দিতে পারবে কিন্তু 11 দিতে পারবে না। 10 দিল কিন্তু 11 দিতে পারলো না, তাহলে আমি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান পাইলাম না। আর যেহেতু কেন্দ্রমুখী বলের যোগান পাইলাম না, তাহলে ঘুরতে পারবো না। যেহেতু কেন্দ্রমুখী বলের যোগান পাইলাম না, ঘুরতে পারবো না, তখনই রাস্তা থেকে ছিটকে আবার বাইরে বের করে দিবে। বুঝলা? তার মানে ভালো করে বুঝো, এবার প্র্যাকটিক্যালি চিন্তা করো, ঘর্ষণ থাকলেই তুমি যে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু ধরো তুমি একদিন রাস্তায় গাড়ি চালায় আসতেছো, মনে করো একটা সাইকেল বা মোটরসাইকেল চালায় আসতেছো, তুমি প্রথম দিন আসলা, একটু বেগ নিয়ে আসলা, ধরো যে মান, সেই মানের জন্য কেন্দ্রমুখী বল লাগবে 8। তুমি না বেঁকে, না হেলে, না হেলে একেবারে ঝুঁকে গানে হি করে সুন্দর করে বাঁক ঘুরে চলে আসলা, তুমি পারলা। তুমি পরের দিন ভাবলা, আচ্ছা আমি তো কালকে যে বেগে গেছিলাম আজকে তার চেয়ে একটু বেশি বেগে যাব, দেখি পারি কিনা। বেগ একটু বাড়াইলা, কেন্দ্রমুখী বল লাগবে 9, কেন্দ্রমুখী বলের যোগান লাগবে 9, ঘর্ষণ বলের পকেটে আছে 10, তোমাকে 9 দিল, তুমি বাঁক অতিক্রম করে চলে আসলা, বাঁকার দরকার পড়লো না। আচ্ছা, পরের দিন বেগ আরেকটু বাড়াইলা, আরেকটু বাড়াইলে লাগবে এবার 10, কেন্দ্রমুখী বলের যোগান লাগবে 10, ঘর্ষণের সর্বোচ্চ আছে 10, 10 দিয়ে দিল তোমাকে, তুমি না বেঁকে বাঁক অতিক্রম করে চলে আসলা। তুমি পরের দিন ভাবলা, বাহ আমি তো বেগ বাড়াইতে 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 যা করি আমি তাই দিয়ে বাঁক অতিক্রম করে চলে আসতে পারি। তুমি পরের দিন বেগ একটু বাড়াইলা, এবার কেন্দ্রমুখী বল লাগবে 11, কিন্তু ঘর্ষণ বলের পকেটে ছিল সর্বোচ্চ 10, 11 এবার তোমাকে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে নাই। তখন দেখবা রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে। বলো বুঝলা কিনা? বোঝা গেছে? ঘটনা বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। তাহলে বলো তো, নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে শর্তে, নিরাপদে না বেঁকে, না বেঁকে বাঁক অতিক্রম অতিক্রম করতে পারবে কি হলে? নিরাপদে না বেঁকে বাঁক অতিক্রম করতে পারবে যদি কেন্দ্রমুখী বল যেটা লাগবে সেই মানের যোগানটা কে দিতে পারে? ঘর্ষণ বলের এই যে সর্বোচ্চ মান ম্যাক্সিমাম, এটা যেন যোগানটা দিতে পারে, অর্থাৎ সমান সমান হয়। অথবা কেন্দ্রমুখী বলের যোগান যেটা লাগবে সেটা যেন এফএস ম্যাক্সিমাম থেকে কম হয়। কম হয়, কম হলে যোগান দিতে পারবে, কিন্তু যদি এটা বেশি হয় তাহলে ভাই এটা লাগবে বেশি, কিন্তু এর তো পকেটে অত বেশি নাই, তখন আর প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারবে না, আর তখনই ঘুরতে পারবে না। তাহলে নিরাপদে না বেঁকে বাঁক অতিক্রম করতে পারবে শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল যেটা লাগবে বেগের জন্য, এই যে বেগে আসতেছে গাড়িটা, যে বেগে ধরো চলতেছে ভি বেগ, তার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এফসি এমভি স্কয়ার বাই আর, এই যে মানটা লাগবে, এই মানটা কার থেকে আসবে? ঘর্ষণের থেকে আসবে। তো ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের চেয়ে কম হলে পারবে। হ্যাঁ, এফসি এর মানটা কম হলে আমি এফএস থেকে যোগান দিতে পারবো, এই যোগানটা এর কাছ থেকে আসে, তাহলে এর মানটা এর চেয়ে কম হলে যোগান দিতে পারবে অথবা সমান হলে পারবে। কিন্তু ভাই এফসি এর মান লাগবে বেশি আর এফএস ম্যাক্সিমাম আছে কম, তাহলে তো ভাই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারবে না। তাহলে এই শর্তে কি হবে? রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা এখান থেকে সর্বোচ্চ বেগটা বের করব। তাহলে এফসি মানে এম ভি স্কয়ার বাই আর লেস দেন অর ইকুয়াল এফএস ম্যাক্স। এফএস ম্যাক্স হচ্ছে মিউ এস এম জি। ওকে, এম এম কাটাকাটি, তাহলে এখান থেকে এই যে ভি স্কয়ার
লেস দেন অর ইকুয়াল মিউ এস আর জি। তাহলে অর্থাৎ ভি এর মান হবে রুট ওভার মিউ এস আর জি, রুট ওভার মিউ এস আর জি, এই যে এটা। তাহলে বলো তো সর্বোচ্চ বেগ কত হবে, দেখি তোমরা কেমন বলতে পারো। বেগের মান হবে এর কম, রুট ওভার মিউ আর জি এর কম অথবা সমান, এর চেয়ে বেশি হতে পারবে না। যদি এফসি গ্রেটার দেন এফ এস ম্যাক্স হয় তাহলে ভাই হবে না, তাহলে ঘুরতে পারবে না, ঘুরতে পারবে না, বাঁক অতিক্রম করতে পারবে না, নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে না। তাহলে বলো ভি ম্যাক্স কত, ভি ম্যাক্সিমাম কত হতে পারবে সর্বোচ্চ। তুমি যেমন খুশি তেমন বেগ নিয়ে আসতে পারবে না। তুমি মনে করো যে কাজ থেকে ফেরার সময় পরের দিন চিন্তা করলো আমি তো যে বেগ নিয়ে যাই সেই বেগ নিয়ে যাইতে পারি, তাহলে আজকে একটা কাজ করি, বেগ অনেক বাড়াই দিই, বেগ অনেক বাড়াই দিলা, দিয়ে ভুম করে ঘুরে আসতে চেষ্টা করলা, আর তুমি গিয়ে পড়লা কোথায়, হসপিটালের বেডে। বুঝতে পারছো, হসপিটালের বেডে গিয়ে পড়লা। তাহলে ভি ম্যাক্স হবে রুট ওভার মিউ আর জি, এর চেয়ে বেশি হতে পারবে না। এর চেয়ে বেশি হলে তুমি কোথায় যাবা, হসপিটালের বেডে। বুঝছো, বুঝছো, সহজ জিনিস। বেগের মান এর চেয়ে বেশি হলে কেন্দ্রমুখী বল লাগবে বেশি। কেন্দ্রমুখী বলের যোগানটা তো ঘর্ষণ দিচ্ছে ভাই, ঘর্ষণের তো পকেটে একটা নির্দিষ্ট মান আছে, এটাই তো ঘর্ষণের সর্বোচ্চ মান। তোমার এখন লাগবে 11, তোমার লাগবে এখন কেন্দ্রমুখী বল 12, সে 11 সে 12 লাগবে, কিন্তু সর্বোচ্চ মান আছে কত, 10। যোগান দিতে পারবে না, আর যোগান দিতে না পারলে ছিটকে বাইরে বের হয়ে যাবা। কেন্দ্রমুখী বলের একটু একটু যোগান দিতে পারে নাই, ধরো একটু ঘাটতি আছে, ওকে তাও ঘুরতে দিবে না বৃত্তপথে, বৃত্তপথে ঘুরতে পারবে না, বৃত্তচাপ অতিক্রম করতে পারবে না। তার পথ কেমন হবে, স্পর্শক বরাবর সরলরেখিক হয়ে যাবে। বোঝা গেছে, এইটাই হচ্ছে কথা। তাহলে আমি প্রথমটা আর এই দ্বিতীয়টা এবার একটু একবারে বলি, ঠিক আছে। এটা কিন্তু নতুন, মানে এটা কিন্তু কোনো টাইপ না, এটা হচ্ছে ধরো বাঁকে নাই, প্রথমে কি ছিল এইভাবে ছিল, আর উপরে নিচের দিকে এমজি, কেন্দ্রমুখী বলের যোগান দেয় নাই, বাঁকে নাই, তাহলে এইভাবে আছে। ওকে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি, সে বৃত্তপথে ঘুরতে পারবে না, তাহলে রাস্তা থেকে ছিটকে পিছলে, চাকা পিছলে বের হওয়া শুরু করবে। যখনই চাকা এরকম, চাকা যখনই এরকম পিছলে যাওয়া চাকা পিছলে যাওয়া শুরু করবে, তখনই ফ্রিকশন টেনে ধরতে হবে। তাহলে ফ্রিকশনটা টেনে ধরতে পারলে, ফ্রিকশন যদি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে, তাহলে বৃত্তপথে ঘুরতে দিবে। কিন্তু মনে করো এত বেশি বেগ নিয়ে আসছে, এত বেশি বেগ নিয়ে আসছে, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের মান এত বেশি দরকার, ফ্রিকশন ফ্রিকশন কেন্দ্রমুখী বলের প্রয়োজনীয় যোগানটা দিতে পারছে না, তখনই রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে। বোঝা গেছে, তার মানে তুমি যেমন খুশি তেমন বেগ নিয়ে আসতে পারবা না। এইবার আসো, এইবার বেঁকে বাঁক অতিক্রম, এবার বেঁকে গিয়ে বাঁক অতিক্রম। তাহলে টাইপ টু এবার হচ্ছে বেঁকে বাঁক অতিক্রম, এটাকেই বলা হচ্ছে ব্যাংকিং। বেঁকে বাঁক অতিক্রম, দ্যাট ইজ কল্ড ব্যাংকিং। এই যে এটাই আমরা এখন পড়ব। এবার ধরো সে বাঁকে নাই, না বেঁকে আসতেছিল, কিন্তু বেগের মান এত বেশি হওয়ার কারণে রাস্তা থেকে ধরো ছিটকে গেছে। বেগের মান তোমার যদি অনেক বেশি হয়, তাহলে তোমার একটু বাঁকতে হবে। তুমি যদি একটু হেলে পড়তা, তাহলে তুমি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারতা। ধরো তুমি 8 মিটার পার সেকেন্ড বেগে আসছো, না বেঁকে পারছো, 9 মিটার পার সেকেন্ড বেগে আসছো, না বেঁকে পারছো, 10 মিটার পার সেকেন্ড বেগে আসছো, না বেঁকে বাঁক অতিক্রম করে চলে গেছো। ধরো এটাই সর্বোচ্চ বেগ, এই বেগে বাঁক অতিক্রম করে চলে গেছো। এবার 11 মিটার পার সেকেন্ড বেগে আসছো, না এবার তো তুমি পারবা না, কারণ এটা ওই যে আগের কনসেপ্ট, এটাই ভি ম্যাক্স। এবার ভি এর মান 11, তাহলে তো এবার তো তুমি পারবা না, এবার তো হবে না। ঠিক আছে, এইবার তুমি চাও যে ভাই আমি 11 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ঘুরে আসতে চাই, তাহলে কি করবা জানো, রাস্তার দিকে অনেক হেলে পড়বা, উলম্ব রেখার সাথে রাস্তার দিকে একটু হেলে পড়বা, তাহলেই তুমি বাঁক অতিক্রম করতে পারবা। বিভিন্ন স্পোর্টস চ্যানেলে আমরা দেখি না, যেখানে ওই যে বাইক রেস হয়, সাইকেল রেস হয়, দেখবা বাঘ ঘোরার সময় মনে হয় যেন শুয়ে পড়ছে একেবারে, বাঘ ঘোরার সময় মনে হয় না একেবারে হেলে পড়ছে কেন্দ্রের দিকে, বাঁকের দিকে। এই যে এটাকেই বলা হচ্ছে ব্যাংকিং। তুমি ধরো বেগ কমাইতে চাও না, অনেকে বলতে ভাই আপনি একটা কাজ করেন, আপনার বেগ 11 না, অনেক বেশি বেগ তো,
সর্বোচ্চ বেগ ছিল 10, আপনি 11 নিয়ে আসতেছেন, তাহলে তো ঘুরতে দিবেই না। ভাই বেগ কমান। আমি চাই যে না, আমি বেগ কমাবো না। বেগ কমাইলে তো আমি ধরো বাইক রেসে অংশগ্রহণ করছি, তাহলে আমি বেগ কমাইলে তো আমি ফেলটুস হয়ে যাব, আমি তো জিততে পারবো না। তাহলে আমি চাই বেগ কমাবো না, আমি বেগ রাখবো। তাহলে তুমি আমাকে বলো, আমাকে সাজেশন দাও কি করতে হবে। তুমি যদি বলো যে ভাই বেগ রাখেন, সমস্যা নাই, বেগ রেখেই আসেন, বেগ 11 মিটার পার সেকেন্ড বেগ দিয়েই আসেন, সমস্যা নাই, তাহলে একটু বাঁকতে হবে। এবার আপনি না বেঁকে আর পারবেন না। তাহলে এবার আসো দেখি, বাঁকতে হবে। তাহলে সোজা আসতেছিল, ধরো এবার একটু বাঁকের দিকে হেলে গেছে, এবার একটু বাঁকের দিকে হেলে পড়ছে। এই যে বাঁকের দিকে হেলে পড়ছে। এইবার দেখো বাঁকের দিকে হেলে গেছে না। তাহলে এর উপর যে কটা বল ক্রিয়া করতেছে আলোচনা করি আগে। নিচের দিকে এমজি, এই যে এমজি। এবার শোনো, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া কিন্তু তলের লম্ব বরাবর। এই যে তল, তল কিন্তু এটাই আছে, তল কিন্তু হেলানো তল না, তল কিন্তু এটাই আছে, এই যে এটাই। তাহলে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া তলের উপর কিন্তু এভাবেই আছে। তাহলে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর, তল তলের লম্ব বরাবর, এদিকে কিন্তু প্রতিক্রিয়া না, তাই না, তল কিন্তু এটাই আছে। তাহলে তলের প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া, এই যে এটা হচ্ছে আর, তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া। এবার বলো তো ফ্রিকশন নেই? অবশ্যই ফ্রিকশন আছে। চাকা বাঁকায় ধরছে না, চাকা বাঁকায় ধরলেই তো ফ্রিকশন কাজ করবে। এই যে রাস্তা, এই যে রাস্তা, ভালো করে বোঝো, এই যে রাস্তা, এই রাস্তার উপর এভাবে চাকাটা আছে, কাত করে আছে। তাহলে চাকাটা তো এদিকে এদিকে সরে যাইতে যাচ্ছে, চাকাটা তো বের হয়ে যাইতে যাচ্ছে। তাহলে ফ্রিকশন এই বরাবর ফ্রিকশনটা কাজ করবে। এই যে ফ্রিকশন, ফ্রিকশন কাজ করে ধরে রাখবে, দ্যাট ইজ এফ এস বা এফ, যেটাই বলো না কেন। তাহলে ফ্রিকশন কাজ করবে কি না, করবে তো। তাহলে ফ্রিকশন আছে, এই যে দেখো ফ্রিকশন আছে এদিকে, এই যে পিছলে যাইতে থাকলে ফ্রিকশন এইদিকে, এদিক বরাবর ফ্রিকশন কাজ করবে। তো এবার আমি দেখো ফ্রিকশনটাকে এখানে না এঁকে ফ্রিকশনটাকে এখানে দেখাবো, কারণ আমি সব এক এক বিন্দুতে দেখাইতে চাই, সবগুলো বলকে এক বিন্দুতে দেখাইতে চাই। তাহলে এই তলে এই যে ফ্রিকশন, এদিক বরাবর ফ্রিকশন, এই ফ্রিকশনটা এফ, এটাকে উঠাই নিয়ে এখানে আঁকতে চাই। ওকে, তাহলে ফ্রিকশন এফ আমি পেয়ে গেলাম, ফ্রিকশন এফ আমি পেয়ে গেলাম। আসলে ওই চিত্রটা থাকুক, দিয়ে আর একটা চিত্র দেখাই। তুমি একটাই আঁকবা, আমি জাস্ট স্লাইডে থাকুক বলে দুটো আঁকতেছি, কিন্তু তুমি একটাই আঁকবা। তুমি একবারে এই যে ফ্রিকশনটা দেখাই ফেলবা, একবারে ফ্রিকশনটা দেখাই ফেলবা। নিচের দিকে এমজি, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর, আর এই যে ফ্রিকশন এফ, ঠিক আছে, ফ্রিকশন এফ। এবার এবার দেখো কেন্দ্রমুখী বলের একটা যোগান পাওয়া গেছে, এবং এই যে লোকটা, এই লোকটা একটু হেলে পড়ছে না, দেখো তো একটু হেলে গেছে না। যতটুকু কোণে হেলে গেছে সেই কোণটাকেই বলা হচ্ছে ব্যাংকিং কোণ। দেখো এই এফ এবং আর, এদের দুইটার যদি আমি লব্ধি করি, ভালো করে খেয়াল করো, এফ এবং আর এদের দুইটার যদি লব্ধি করা হয়, তাহলে এই যে লব্ধিটা এই বরাবর যাবে, এই এফ, এই আর এবং এফ এর লব্ধি করলে এই যে এটা এই বরাবর থাকবে, এই বরাবর থাকবে। এটাকে আমি বললাম আর প্রাইম, এটাকে আমি বললাম আর প্রাইম। তাহলে এই আর প্রাইমটা কি বলো তো, আর প্রাইমটা কি? আর প্রাইমটা হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর ভেক্টর এবং ঘর্ষণ বল এফ, তাদের লব্ধি আর প্রাইম, দ্যাট ইজ আর প্রাইম। কি বুঝছো? এবার দেখো তো লোকটা এই যে হেলে পড়ছে না, এই যে থেটা কোণে হেলে গেছে না, এই যে থেটা কোণ। তা আমরা চাই ওই ব্যাংকিং কোণ থেটাটা বের করতে, থেটাটা বের করতে।
আচ্ছা তুমি বলো, এটা আর প্রাইম যদি হয় তাহলে আর প্রাইমকে ভালো করে খেয়াল করো, এই আর প্রাইমকে একে আমরা দুটো উপাংশে ভাঙবো, একে এরকম দুটো উপাংশে ভাঙবো, এই কোণটা থেটা, তাহলে আর প্রাইমকে দুটো উপাংশে ভাঙলে এদিকে হবে আর প্রাইম কস থেটা যেটার মান আর, বুঝলা? এটা কি আর প্রাইম? এই আর প্রাইম কাকে কাকে ধরছি, কাকে ধরছি? আর প্রাইম ধরছি আর এবং এফ এর লব্ধি। তাহলে এই যে লব্ধি এই বরাবরই তো, দেখো বাইক চালকটা এই বরাবরই তো হেলে পড়ছে, ভালো করে বুঝবো। এই যে আমি বাইক আরোহী, আমি এভাবে আসি, তাহলে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া ছিল আর উপরের দিকে। এবার আমি বাঁক অতিক্রম করতে গেছি, তাহলে পিছলে এই যে এদিকে সরে যাচ্ছি, পিছলে এদিকে সরে যাচ্ছে পিছলে, তাহলে ফ্রিকশন তখন এদিকে আমাকে টেনে ধরবে। তাহলে এদিকে ফ্রিকশন, অবিলম্বিক প্রতিক্রিয়া আর, তখন আমি এই যে হেলে পড়ছি, তো এই যে হেলে পড়ছি, তাহলে আর এবং ফ্রিকশন এফ তাদের দুইটার লব্ধি এই বরাবর যাবে। কি বোঝা গেছে? এটা আর, আর এটা ফ্রিকশন এফ, ঠিক আছে? আর লম্ব, এই যে লম্ব আর ফ্রিকশন এফ এদের দুইটার লব্ধি এই মাঝ বরাবর যাবে, মাঝ বরাবর। তাহলে আমি এই লব্ধিটাকে বললাম আর প্রাইম। এবার আর প্রাইমকে যদি দুটো উপাংশে ভাঙি তাহলে এটা হবে আর প্রাইম কস থেটা, এটা হবে আর প্রাইম সাইন থেটা। যে আর প্রাইম সাইন থেটার মানে এফ আর আর প্রাইম কস থেটার মানে আর, কারণ কি? আরে ভাই এটা আর এটার লব্ধি তো এটা ছিল, তাহলে ওরা যদি দুইটা উপাংশে ভাঙি, এর যদি দুইটা উপাংশে ভাঙি, সেই দুইটা উপাংশ আর প্রাইম কস থেটা আর প্রাইম সাইন থেটাই তো হবে। বোঝা গেছে? যার সাথে কোণ তার সাথে কজ, যার সাথে কোণ নেই তার সাথে সাইন। এইবার তুমি বলো, আর প্রাইম কিন্তু আর নাই, কেন? ওকে তো দুইটা উপাংশে ভেঙে ফেলছি। এই আর প্রাইমটা নাই, ওকে তো দুইটা উপাংশে ভেঙে ফেলছি। তাহলে একটা হচ্ছে আর প্রাইম কস থেটা আর একটা হচ্ছে আর প্রাইম সাইন থেটা যেটা এফ। তাহলে এই এফটাই কোন দিকে আছে? কোন দিকে দেখো তো? এই না বৃত্তপথের কেন্দ্র না, কেন্দ্রের দিকে না? তাহলে এই যে এটা কোন দিকে আছে? বৃত্তপথের কেন্দ্রের দিকে। তাহলে এই যে কেন্দ্রমুখী বলের যোগান পেয়ে গেছি এফসি। বুঝলা? এবার বাকি কাজ কি? হিসাব। বাকি কাজ হিসাবে কাজ। আসো, কেন্দ্রমুখী বলের যোগান কে দিছে? এফসি। এই এফসি কেন্দ্রমুখী বলের যোগান কে দিছে? এফসি। এটা ইকুয়াল টু এফ, এটা ইকুয়াল টু আর প্রাইম সাইন থেটা, আর প্রাইম সাইন থেটা দিছে। তো আমরা এইভাবে লিখি, এফসি কেন্দ্রমুখী বলের যোগানটা আসছে আর প্রাইম সাইন থেটা থেকে। ওকে, তো এফসি মানে কি? এফসি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু আর প্রাইম সাইন থেটা। একে আমি বললাম সমীকরণ 1। ওকে, এবার আসো, আর প্রাইম কস থেটা এটা ইকুয়াল টু কত? এমজি না? দেখো তো, এই যে আর মানেই কিন্তু আর প্রাইম, তাহলে আর প্রাইম কস থেটা মানেই এমজি, আর প্রাইম কস থেটা মানেই এমজি। তাহলে এটাকে আমরা বললাম সমীকরণ 2। এবার এই দুইটা সমীকরণ ভাগ দিলেই তুমি ব্যাংকিং কোণ এই থেটাটা পেয়ে যাবা। 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ দাও, ভাগ দিলে আর প্রাইম কাটাকাটি সাইন বাই কস ট্যান থেটা, এটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর গুণ 1 বাই এম জি, এম কাটাকাটি ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ডান হয়ে গেল। কত সহজ জিনিস। ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবার একটু ফিল করো, এবার একটু ফিল করো, ব্যাংকিং কোণ ট্যান থেটা এটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। দেখো, যত বেশি বেগ থাকবে, বেগ যত বেশি হবে তত তোমাকে বেশি কোণে বাঁকতে হবে। দেখো, ভি এর সাথে থেটার সম্পর্ক সমানুপাতিক, ট্যান থেটা সমানুপাতিক ভি স্কোয়ার। যত বেশি বেগ তত বেশি কোণে বাঁকতে হবে। বুঝলা? ভাই আর এর সাথে কেন ব্যস্তানুপাতিক? স্বাভাবিক, আর এর সাথে তো ব্যস্তানুপাতিক হওয়া স্বাভাবিক। দেখো, ট্যান থেটা সমানুপাতিক ভি স্কোয়ার, ঠিক আছে? বেগ বেশি, বেশি কোণে বাঁকতে হবে, বেশি কোণে বাঁকতে হবে, বেশি কোণে বাঁকতে হবে। বেগ যদি বেশি থাকে বেশি কোণে বাঁকতে হবে।
ওকে, এবার দেখো এই যে ট্যান থিটার সাথে ভি স্কোয়ারের সম্পর্ক কেমন, সমানুপাতিক। দেখো এই যে একজন মোটরসাইকেল আরোহী, দেখছো অবস্থা, দেখো তার চাকাটা দেখো, এই যে চাকা, তাহলে চাকাটা এই দিক বরাবর পিছলে যাইতে চাচ্ছে, তাহলে ফ্রিকশনটা কাজ করবে এই দিক বরাবর, এই যে এদিক বরাবর ফ্রিকশন, এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এফ। আর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এমজি, এটা হচ্ছে এমজি, এটা সরি এমজি বলতেছি আর, আর নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি, সবগুলো বলের পাদবিন্দু এখানে আঁকতেছি, নিচের দিকে এমজি। তাহলে এই যে এফ এবং এই এফ এস, এই যে আর, আরটাকে একটু ছোট করে দেখাই, অনেক বড় করে এঁকে ফেলছি, এই যে আর এবং এফ, এদের যে লব্ধি, এদের যদি লব্ধি করা হয়, এদের ধরো লব্ধি করলাম, লব্ধি করলে দেখো এই যে লব্ধি বরাবর কিন্তু বেঁকে গেছে, এই যে দেখো এই যে লব্ধি, তাহলে লব্ধি বরাবর এইটাকেই আমরা বললাম আর প্রাইম, আর প্রাইম, ঠিক আছে, এটাকে নাম দিলাম আর প্রাইম। তাহলে এর এদিক বরাবর যে উপাংশটা যেটা এফ, ফ্রিকশন ফোর্স এফ, এদিক বরাবর যে উপাংশটা ফ্রিকশন ফোর্স এফ, তাহলে এফ হবে আর প্রাইম সাইন থিটা, আর প্রাইম সাইন থিটা, যেটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দেখো এই যে বৃত্তপথে এদিক বরাবর কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এটা। আর আর প্রাইম, আর প্রাইম, এই যে এটা আর প্রাইম কস থিটা, এই যে এই কোণটা ব্যাংকিং কোণ থিটা, তাহলে আর প্রাইমের কস থিটা, আর প্রাইমের সাইন থিটা, আর প্রাইমের কস থিটা, আর প্রাইমের সাইন থিটা, তাহলে আর প্রাইম কস থিটাটা হচ্ছে এফ ফ্রিকশন ফোর্স, আর আর প্রাইম সাইন থিটা যেটা, আর প্রাইম সাইন থিটা সেটা হচ্ছে আর। বোঝা গেছে? এই যে এটা, তাহলে আমরা কি দেখতেছি, দেখো বেগ যত বেশি তত বেশি কোণে বাঁকতে হবে, এই কারণে বেশি কোণে বাঁকছে, বেগ অনেক বেশি, অনেক বেশি কোণে বাঁকছে, বেগ অনেক বেশি, অনেক বেশি কোণে বাঁকছে। বোঝা গেছে? তাহলে বেগ যত বেশি তত বেশি কোণে বাঁকতে হবে। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্যান থিটার সাথে দেখো ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ছিল। এবার মনে করো বেগ আর জি তো এমনি কনস্ট্যান্ট, বেগ আর জি কনস্ট্যান্ট, তাহলে ট্যান থিটার সাথে আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, স্বাভাবিক। তুমি আমাকে বলবা কোন রাস্তাটা বেশি কার্ভ, আমি দুটো রাস্তা আঁকতেছি, তুমি বলবা কোন রাস্তাটা বেশি কার্ভ, বলো কোন রাস্তাটা বেশি কার্ভ, এই রাস্তাটা, তাহলে এই রাস্তার ব্যাসার্ধটা কম, দেখো এর আর এর মানটা কম, কিন্তু এটা বিশাল বড় একটা বৃত্ত, এর আর এর মানটা অনেক বেশি, আরটা আর, কি বুঝলা? তাহলে এর আর বেশি, এর আর কম, তুমি বলো কোন রাস্তায় একটা গাড়ি চলার সময় বেশি কোণে বাঁকতে হবে, একটা গাড়ি কোন রাস্তায় চলার সময় বেশি কোণে বাঁকতে হবে? এই রাস্তায় চলার সময়। কেন? এই রাস্তাটার কার্ভটা বেশি, বেশি কার্ভ, আর এটা এত এত কম কার্ভ, মানে এত বড় রাস্তা, মানে বিশাল একটা বৃত্তপথ, তো বিশাল একটা বৃত্তপথ হলে দেখো রাস্তার কার্ভনেস কমে যাচ্ছে, মানে এই আর এর মান বেশি হয়ে যাচ্ছে, আর বেশি, আর এটার আর কম, এই আর কম বলে, আর কম বলে বক্রতাটা বেশি, বক্রতা বেশি, আর বেশি বলে বক্রতা কম, বক্রতা কম। ধরো একটা ছোট বৃত্ত আঁকছো, তার উপর দিয়ে ঘুরবা, তোমার মনে হবে না বৃত্তপথের উপর দিয়ে ঘুরতেছো, কিন্তু বিশাল বড় একটা বৃত্ত আঁকছো, তার উপর দিয়ে ঘুরবা, তোমার মনে হবে সরল রেখা পথে হাঁটতেছো, তাই না? এরকম মনে হবে না? তাহলে আর এর মান যত কম হবে, আর এর মান যত কম হবে তত পথটা বেশি বৃত্ত, বক্রতা বেশি, তাহলে বেশি কোণে বাঁকতে হবে। আর এর মান যত বেশি হবে তত দেখো বক্রতা কমে যাচ্ছে, বক্রতা যদি কমে যায়, বৃত্তপথের কার্ভনেসটা যদি কমে যায়, তাহলে কম কোণে বাঁকলেই চলবে। তো ঠিকই তো আছে, হ্যাঁ তাই তো, ট্যান থিটা, তাহলে এখানে ব্যাংকিং কোণ থিটা বেশি হবে, আর এখানে ব্যাংকিং কোণ থিটা কম হবে, তাহলে ট্যান ট্যান থিটা আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ ঠিক আছে, ওকে ডান, তাহলে বুঝে গেছি আমরা নাকি? এই যে, তাহলে আরেকবার একটু বলি, শোনো ভালো করে, কান খুলে শোনো। যখন আরোহী এভাবে ছিল তখন তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর, এই যে অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর, নিচের দিকে ওজন এমজি, নিচের দিকে ওজন এমজি, আর এই যে ফ্রিকশন দিচ্ছিল এফ, এটা ফ্রিকশন ফোর্স, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছিল।
এই যে প্রথমটা টাইপ 1, এটা টাইপ 1। ওকে, এবার টাইপ 2 একটু বাঁকছে, কত কোণে? এই যে থিটা কোণে বেঁকে গেছে, এই যে থিটা কোণে বেঁকে গেছে। তাহলে ফ্রিকশন, এই যে এদিকে ফ্রিকশন এফ, আর উপরের দিকে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর। তাহলে আর এবং এফ এর লব্ধি হচ্ছে আর প্রাইম, এটা আর প্রাইম কস থিটা, দ্যাট ইজ আর। ঠিক আছে, আর এই আর প্রাইম সাইন থিটা এটা হচ্ছে এফ, যেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ওকে, সেম জিনিস, একই রকম। তাহলে পারবো কিনা এখন বলো? ওকে, ডান। এবার আসো টাইপ 3। এবার হচ্ছে হেলানো তলে ব্যাংকিং। হেলানো তলে ব্যাংকিং। এবার কেন হেলানো তলে ব্যাংকিং লাগবে? দেখো, রাস্তায় সবসময় বাইক আর মোটরসাইকেলই চলবে, কেন 4 চাকা চলতে পারে না? 3 চাকা চলতে পারে না? অটো, ভ্যান, বাস, ট্রাক, রিক্সা চলতে পারে না? বাইক যত সহজে বাঁকানো যায়, সাইকেল যত বাঁকানো যায়, বলো বাস ট্রাক বাঁকাইতে পারবা? প্রথমে কি হয়েছিল? না বেঁকে আসবে, ঝুঁকে গানেহি, পরে ঝুঁকে পড়বে, ঝুঁকবে, সেটা আমরা দেখলাম। তো সাইকেল ঝুঁকানো যায়, বাইক ঝুঁকানো যায়, বাইক হেলানো যায়। 4 চাকা হেলাইতে পারো? রিক্সা, অটো, তারপরে প্রাইভেট কার, ট্রাক, এগুলো কি হেলানো সম্ভব? ইভেন ট্রেনও হেলানো সম্ভব না। তাহলে তখন কি করব? তখন তো মুশকিল। যে একটা ধরো ব্যাংকিং যুক্ত রাস্তা আছে, বাঁক আছে, সেই বাঁকে একটা মোটরসাইকেল ঠিকঠাকভাবে ঘুরে আসলো, সাইকেল ঘুরে আসলো, সাইকেল মোটরসাইকেল নিয়ে নিরাপদে বাঁক অতিক্রম হলো, তাহলে প্রাইভেট কার নিয়ে উঠলে তো হবে না। এইবার তখন বিজ্ঞানীরা চিন্তা করলো, বা যারা ইঞ্জিনিয়ার তারা চিন্তা করলো, একটা কাজ করি, গাড়ি বাঁকানোর দরকার নেই, আমরা রাস্তাটাকে এমনভাবে বাঁকাই দেবো যেন গাড়ি ওই রাস্তায় উঠলে অটোমেটিক্যালি বেঁকে যেতে পারে। তাহলে আমরা তখন কি করব? রাস্তাটাকে প্রয়োজনে ব্যাংকিং করে বাঁকাই দিব, রাস্তাটাকেই বাঁকাই দিব। তাহলে হেলানো তলে ব্যাংকিং, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং, রাস্তাটাকে আমরা বাঁকাই ফেলবো। কেমনে? কেউ আঁকো না, আগে কেউ আঁকতে যায় না। এটা হচ্ছে রাস্তাটা, এই যে দেখো রাস্তা, এই রাস্তার মাঝখান দিয়ে আমি কেটে ফেলবো, কেটে ফেললে দেখা যাবে এরকম, যে নিচের পাশটা একটু ঢালু আর বাইরের পাশটা একটু উঁচু। ঠিক আছে, আমি তোমাকে রাস্তা কেটে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে একটা রাস্তা, এই যে দেখো তো, বুঝো কিনা? এই যে একটা রাস্তা, মাঝখানে ডিভাইডার, আমরা কি করছি? মাঝখান দিয়ে কেটে ফেলছি, যে মাঝখান দিয়ে কাটা হয়েছে। তাহলে এই হচ্ছে কাটা অংশ, কাটা হচ্ছে এভাবে, ধরো কাটা হয়েছে, প্রস্থচ্ছেদ রাস্তা কাটা হচ্ছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা রাস্তার ভেতরের পাশ, এটা রাস্তার বাইরের পাশ। তাহলে ভেতরের পাশ থেকে বাইরের পাশ উঁচু করা হয়েছে, অর্থাৎ রাস্তাটা বাঁকানো হয়েছে, অর্থাৎ গাড়ি এই রাস্তায় উঠলে গাড়ি অটোমেটিক্যালি বেঁকে যাবে। তো আমরা গাড়ি আঁকবো একটা বক্স ধরে, গাড়ি, এই যে একটা বক্স। তা দেখো, এই যে গাড়িটা অটোমেটিক্যালি রাস্তায় বেঁকে গেছে, অটোমেটিক্যালি। এটা কেন আমার বাঁকানোর দরকার নেই, অটোমেটিক্যালি বেঁকে যাবে। কিভাবে বেঁকে যাবে? দেখো, তুমি তলের অভিলম্বিক প্রতিক্রিয়া দেখলেই বুঝবা। তলের অভিলম্বিক প্রতিক্রিয়া হবে তলের লম্ব বরাবর, তলের লম্বের দিকে। এই যে দেখো, তলের লম্বের দিকে অভিলম্বিক প্রতিক্রিয়া। আর অভিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর, আগেও তলের লম্ব বরাবর ছিল, আগেও কিন্তু তলের লম্ব বরাবর। অনেকে বলতে পারে, ভাই এখানে অভিলম্বিক প্রতিক্রিয়া, এই যে এদিকে নিলেন, যে অভিলম্বিক প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর নিলেন, যে একটু বেঁকে গেছে না? যাক, হেলানো তল নাকি সমতল? তো তাহলে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া ঠিকই তো আছে, তলের লম্ব বরাবর নিছি কিনা? এই যে দেখো, তল, এটা কি তল? সমতল তো ভাই, তো তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া ঠিকই তো নিছি। ঠিক আছে, এটা কিন্তু প্রতিক্রিয়া না, এটা কিন্তু অভিলম্বিক প্রতিক্রিয়া না, এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর এবং ঘর্ষণ বলের লব্ধি। বুঝছো? এটা কিন্তু অভিলম্বিক প্রতিক্রিয়া না, এটা ঘর্ষণ বল ও অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি, ঘর্ষণ বল ও অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি, কিন্তু এটা লব্ধি। ওকে, এবার নিচের দিকে ওজন এমজি দেখাই, নিচের দিকে ওজন এমজি, দেখো অটোমেটিক্যালি বেঁকে গেছে কিন্তু।
এবার কোনো ফ্রিকশন নেই। কেন ফ্রিকশন নেই জানো? কারণ বাঁকার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান পেয়ে গেছে। এবার আর ফ্রিকশন দরকার নেই। ফ্রিকশন কখন? যখন আপেক্ষিক গতি তখন। এই যে এই গাড়িটা যদি এদিকে চলে আসতে চাই তাহলে ফ্রিকশন কাজ করবে এদিকে। হেলানো তলে ফ্রিকশন থাকতে পারে, কিন্তু আমরা ছোট মানুষ, আমরা আপাতত হেলানো তলে ফ্রিকশন আর পড়বো না। ঠিক আছে? একেবারে ধরো গাড়িটা একেবারে মিডিল বরাবর, এই ডিভাইডার বরাবর যাচ্ছে, একেবারে ডিভাইডার বরাবর যাচ্ছে না, গাড়িটা হেলে এদিকে আসতেছে না, এত বেশি বেগ যে উপরের দিকে চলে যাচ্ছে। এদিকেও গাড়ি যাচ্ছে না, এদিকেও গাড়ি যাচ্ছে না, গাড়ি একেবারে ঠিক মাঝ বরাবরই চলতেছে। সুতরাং গাড়ির ডান দিকে বা বাম দিকে কোনো পিছলে যাওয়া ফ্রিকশন ফোর্স নাই। বুঝছো? পিছলে যাওয়া কোনো আপেক্ষিক গতি নাই, সুতরাং কোনো ফ্রিকশন ফোর্স নাই। ঠিক আছে? এবার আমরা কোনো ফ্রিকশন ভাববো না। ফ্রিকশন কখন? এই যে ধরো এই যে তল, এই তলের উপর এই রঙের কৌটাটা আমি রাখছি। ঠিক আছে? ধরো এই গামের কৌটাটা রাখছি, তাহলে এই যে এইভাবে আছে। ফ্রিকশন কখন হবে? যখন এদিকে পিছলে যাইতে চাইবে, ফ্রিকশন কাজ করবে এদিকে, এদিকে ফ্রিকশন কাজ করবে। আর যখন এদিকে যাইতে চাইবে, এদিকে এভাবে পিছলে যাইতে চাইবে, তখন ফ্রিকশন কাজ করবে এইদিকে, এইদিকে ফ্রিকশন কাজ করবে। বোঝা গেছে? যখন এদিকে পিছলে যাইতে চাইবে ফ্রিকশন এদিকে, যখন এদিকে পিছলে যাবে তখন ফ্রিকশন এদিকে কাজ করবে। তো এখানে কি কোনো ফ্রিকশন আছে? উত্তর হচ্ছে আপাতত নাই। ঠিক আছে? আপাতত ফ্রিকশন নাই, কারণ এই ডিভাইডার বরাবরই চলতেছে, না হেলে এদিকে পড়তেছে না হেলে এদিকে চলে যাচ্ছে, ডিভাইডার বরাবর গাড়ি যাচ্ছে। তাহলে এবার আসো দেখি তো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান সে পাইছে কিনা। পাইছে। কিভাবে? এটা আর, তাহলে আর কে দুটো উপাংশে যদি ভাঙি, দেখো এই যে কোণটা থিটা, এই কোণটা থিটা, তাহলে অভিলম্বের সাথে এই যে লম্বের সাথে হচ্ছে না, হয়েছে। তাহলে এই যে কোণটা, এই কোণটা থিটা, তাহলে এই দিক বরাবর আর কস থিটা, আর কে ভেঙে ফেলতেছি, আর এই দিক বরাবর একটা উপাংশ, সেটা হচ্ছে আর সাইন থিটা। আর কিন্তু আর নাই। দেখো অবিলম্বিক প্রতিক্রিয়া আর নাই, আর মরে গেছে, আর নাই। তাহলে আমি তো কেন্দ্রমুখী বলের যোগান পেয়ে গেছি। তো এই দেখো এই যে বৃত্তপথ, এই যে বৃত্তবাক, তাহলে বৃত্তবাকের দিকে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান পেয়ে গেছি। তো কে দিচ্ছে যোগানটা? এই যে আর সাইন থিটা, এটাই তো আমাকে যোগান দিচ্ছে। এবার কথা হচ্ছে এই কোণটা যদি থিটা হয়, এটাকে আমি থিটা ধরছি না, অবভিয়াসলি এই কোণটাও থিটা। দেখাবো এই কোণটা থিটা হলে অবভিয়াসলি এই কোণটাও থিটা। কিভাবে? এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে দেখো আলাদা করে দেখাই। এই কোণটা, আচ্ছা, এটা তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, এই যে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। দেখো এই কোণটা থিটা, এদিক বরাবর আর কস থিটা, আর এদিক বরাবর আর সাইন থিটা, নিচের দিকে লম্ব টানলাম। এবার এটা যদি থিটা হয়, তাহলে কিভাবে এই কোণটা থিটা হয়? দেখো এটা থিটা হলে এটা থিটা, কোনো ডাউট না। এটা থিটা হলে এটা থিটা, তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। ওকে, এই কোণটা কত? 90। এটা একটা ত্রিভুজ না? আমি ধরলাম এই কোণটা আলফা, তাহলে এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে 90 মাইনাস থিটা প্লাস 90 প্লাস আলফা ইকুয়াল টু 180। তাহলে 90 90 180 বাদ, তাহলে আলফা ইকুয়াল টু ওই পাশে গিয়ে থিটা। দেখছো এই কোণটা আলফা হলে এই কোণটা অবশ্যই আলফাই হবে বা থিটাই হবে। আলফা আর থিটা একই জিনিস। তাহলে আরেকবার বুঝাই, আসো। এটা থিটা, তাহলে এই কোণটা কি? থিটা। এটা থিটা হলে এই কোণটা 90 মাইনাস থিটা, আর এটা 90। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে 90 মাইনাস থিটা প্লাস 90, এটাও থিটা হইলে দেখবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 হবে। অথবা এটাকে আমি আলফা ধরলাম, তাহলে 90 মাইনাস থিটা প্লাস 90 প্লাস আলফা ইকুয়াল টু 180 বসালাম, দেন আলফা ইকুয়াল টু দেখলাম থিটা। তাহলে এবার আমরা কি করব? চোখ বন্ধ করে লিখে দিব, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হবে থিটা। ঠিক আছে? আর এটা যদি থিটা হয় তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া আর, তাকে দুটো উপাংশে ভেঙে ফেললাম, একটা আর কস থিটা আর একটা আর সাইন থিটা। আর কস থিটা ইকুয়াল টু এমজি। দেখো আর কস থিটা ইকুয়াল টু এমজি, সমীকরণ 1, একই সূত্র আসবে ব্যাংকিং এর। আর কস থিটা ইকুয়াল টু এমজি, আর সাইন থিটা ইকুয়াল টু এফসি। আর সাইন থিটা এটা ইকুয়াল টু এফসি, আর এফসি মানে কি?
এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, ডান, এম ভি স্কোয়ার বাই আর, সমীকরণ 2। এবার তুমি 2কে 1 দিয়ে ভাগ দিয়ে দাও, 2 ভাগ 1, আর আর কাটাকাটি সাইন বাই কস ট্যান থিটা, দেখছো এই যে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা এটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর গুণ 1 বাই এম জি, সাইন থিটা কস থিটা, এম ভি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই 1 চলে গেল উপরে, নিচে এম জি, এম এম কাটাকাটি, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। দেখো আগেও তাই ছিল, আগেও সূত্রটা তাই ছিল, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই তো হেলনতলে ব্যাংকিং বোঝা গেছে। আমরা আপাতত এই 3টা টাইপ পড়বো, বোর্ড পরীক্ষার টার্গেটে আপাতত 3টা টাইপ পড়বো, আরও একটু কমপ্লেক্স ব্যাপার স্যাপার এগুলো পরে পড়া যাবে। যে ভাই এই ক্ষেত্রে ফ্রিকশন থাকলে কি হবে, এগুলো তুমি একটু চিন্তা ভাবনা করবা, ফ্রিকশন থাকলে কি হবে। 2টা কেস হবে, একটা হচ্ছে যদি গাড়িটা এদিকে এদিকে নেমে যাইতে চাই তাহলে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে, আর গাড়িটা যদি এত বেশি বেগ উপরের দিকে এই দিক বরাবর ছিটকে যাইতে চাই তাহলে ফ্রিকশন কাজ করবে তখন এদিকে। তাহলে এরকম 2টো ক্ষেত্র আছে, ওগুলা তুমি চিন্তা ভাবনা করবা, কিন্তু আপাতত এটা মাথায় রাখলেই হবে। ওকে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এবার আরেকটা জিনিস একটু তোমাকে বলে রাখি, অনেক সময় ম্যাথ করতে লাগবে। এই যে রাস্তাটা না, এটা হচ্ছে এক্স, রাস্তা কতটুকু চওড়া, রাস্তার প্রস্থ বা রাস্তা কতটুকু চওড়া। ওকে, এটা কি রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা, ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা, ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা, আর এই কোণটা কি থিটা, এই উচ্চতাটা এটা হচ্ছে এইচ, ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব এইচ ডিভাইডেড বাই এক্স, ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, ট্যান থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স। গুড, এই তো বুঝে গেছো। তাহলে এখন আমরা পারবো মোটামুটি, এখন আমরা ম্যাথ করার জন্য রেডি। তাহলে চলো দেখি এবার ম্যাথ ট্যাথ করে ফেলতে পারি কিনা 2-1টা। ট্যান থিটা কিভাবে, সাইন বাই কজ মানে কি, একজন বলছে ট্যান থিটা কিভাবে, এই যে আসো 2 নম্বর ভাগ 1 নম্বর, আর আর কাটাকাটি সাইন বাই কজ মানে ছোটবেলায় শিখছিলাম ট্যান থিটা, ছোটবেলায় আমরা শিখছিলাম সাইন বাই কজ মানে ট্যান থিটা, সেখান থেকে বসাইছি। ওকে, বুঝছো। তো চলো এবার আমরা ম্যাথ করতে পারি কিনা 2-1টা দেখি। 1 নম্বর বলা হচ্ছে একটি রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 20টি হলে, একটি রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 20টি হলে টোয়েন্টি % কমে যায়, কমে যায় ওই রাস্তায়, ওই রাস্তায় কোনো গাড়ির বেগ তাহলে, বেগ তাহলে কত শতাংশ কমাতে হবে বা কত শতাংশ পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। দেখো ঘর্ষণ গুণাঙ্কের কথা বলছে, বলছে কত কোণে বাঁকতে হবে, কোণ বলছে না, তাহলে কি বলছে, ঘর্ষণ গুণাঙ্ক আর বেগ, বেগ শতকরা কত কমাইতে হবে, ঠিক আছে, বেগ শতকরা কত কমাইতে হবে যাতে তুমি রাস্তা থেকে ছিটকে না যাও। আচ্ছা ভাইয়া কোণের কথা যে বলে নাই, কোণে কোণে তো বাঁকা লাগবে না, রাস্তায় ঘর্ষণ আছে, বৃষ্টি হলে ঘর্ষণ গুণাঙ্ক 20% কমে যায়,
তাহলে ওই রাস্তায় বেগ, গাড়ির বেগ, তাহলে ধরো তুমি নির্দিষ্ট একটা গাড়ি, ওই গাড়ি আগে শুকনো অবস্থায় যাইতো, এখন ভেজা অবস্থায় বাঁকটা অতিক্রম করে। ঠিক আছে, ভেজা অবস্থায় বাঁকটা অতিক্রম করে। একটি রাস্তার বাঁকে, এখানে বাঁকের কথাটা লিখতে ভুলে গেছি, একটি রাস্তার বাঁকে। ঠিক আছে, তাহলে এবার দেখো ভি ম্যাক্স সূত্র আমরা জানছি, তাহলে ভি ইকুয়াল টু ভি1 দিয়ে লিখি রুট ওভার মিউ আর জি, তাহলে মিউ1 আর জি 1 নং, আর ভি2 ইকুয়াল টু রুট ওভার মিউ2 আর জি, মিউ2 আর জি 2 নম্বর। তাহলে ভি1 বাই ভি2 রুট ওভার মিউ1 আর জি মিউ2 আর জি, আর জি কাটাকাটি মিউ1 বাই মিউ2। বৃষ্টি হলে ঘর্ষণ গুণাঙ্ক 20% কমে যায়। ঘর্ষণ গুণাঙ্ক মিউ1 হচ্ছে মিউ, আর ঘর্ষণ গুণাঙ্ক মিউ2 মিউ মাইনাস মিউ এর 20%। তাহলে মিউ এর 20% কমে গেলে থাকে 80%, 0.80 মিউ। তাহলে মিউ1 মিউ আর মিউ2 0.80 মিউ, এটা কাটাকাটি। তাহলে ভি1 কে ভি2 আমার লাগবে, তাহলে ভি2 হবে 0.80, ও সরি রুট ভুলে গেছি, কই গেল ক্যালকুলেটর। তাহলে ভি2 হবে রুট ওভার 0.8 অর্থাৎ 0.89 ভি। তাহলে 0.89 ভি, ভিও কমে গেছে, দেখো বাড়লে 1.89 হইতো, কমে গেছে, কত কমে গেছে, ভি থেকে কত বাদ দিলে এটা পাওয়া যায়, ভি মাইনাস 1 মাইনাস অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার, তাহলে 0.1055 ভি। তাহলে ভি মাইনাস ভি এর এত পার্সেন্ট, এত গুণ 100, 10.55%। তাহলে বেগ কত শতাংশ কমাতে হবে, বেগ 10.55% কমাতে হবে, শেষ, বেগ এত পার্সেন্ট কমাতে হবে, ডান হয়ে গেল। এবার 2 নম্বর, একটি রাস্তার দুটি স্থানে, একটি রাস্তার দুটি স্থানে বাঁকের ব্যাসার্ধ যথাক্রমে, একটি রাস্তার দুটি স্থানে বাঁকের ব্যাসার্ধ যথাক্রমে 25 মিটার ও 16 মিটার। একটি রাস্তার দুটি স্থানে বাঁকের ব্যাসার্ধ যথাক্রমে 25 মিটার ও 16 মিটার। এটা হচ্ছে রাস্তার দুইটা স্থানে দুইটা বাঁক, মানে এরকম আর কি, যেটা একটা রাস্তা, এই রাস্তা চলতে চলতে আসতেছে, এই যে দুই স্থানে দুইটা বাঁক, এই একটা বাঁক আর ধরো এই একটা বাঁক, এরকম এক বাঁকের ব্যাসার্ধ 25 মিটার, আর এক বাঁকের ব্যাসার্ধ 16 মিটার। ধরো এটা আর1 25 মিটার, এটা আর2 ধরো 16 মিটার, এরকম রাস্তা গাড়ি যাচ্ছে, দুইটা বাঁক, বাঁকের ব্যাসার্ধ যথাক্রমে এত। উভয় স্থানে ব্যাংকিং কোণ, উভয় বাঁকে গাড়ির ব্যাংকিং কোণ, উভয় বাঁকে গাড়ির ব্যাংকিং কোণ 10 ডিগ্রি এবং রাস্তার প্রস্থ 80 সেন্টিমিটার। 1 নম্বর, রাস্তার ভেতরের পাশ বাইরের পাশ থেকে কতটুকু উঁচু, রাস্তার ভেতরের পাশ বাইরের পাশ থেকে কতটুকু উঁচু, রাস্তার ভেতরের পাশ বাইরের পাশ থেকে কতটুকু উঁচু, দুই বাঁকে একটি গাড়ির নিরাপদ বেগের অনুপাত, নিরাপদ
বেগের অনুপাত কত? বেগের অনুপাত কত? দুই বাঁকে একটি গাড়ি নিরাপদ, বেগের অনুপাত কত? বেগের অনুপাত চাইছে। ওকে, খুবই সহজ ম্যাথ। আচ্ছা কি বলছে, উভয় বাঁকে গাড়ির ব্যাংকিং কোণ এত না, অর্থাৎ উভয় বাঁকে গাড়ির ব্যাংকিং কোণ, উভয় বাঁকে গাড়ির ব্যাংকিং কোণ, ধরো হ্যাঁ ঠিক আছে। তাহলে রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু? ব্যাংকিং কোণ মানে বলছে যে উভয় বাঁকের কোণ দেওয়া আছে, কোণ। এই যে দেখো 1 নম্বর কোশ্চেনটা পড়ো, রাস্তার ভেতরের পাশ বাইরের পাশ থেকে কতটুকু উঁচু? ভেতরের পাশ বাইরের পাশ থেকে কতটুকু উঁচু, উল্টা হয়ে গেছে, হবে বাইরের পাশ ভেতরের পাশ থেকে কতটুকু উঁচু, সরি দুঃখিত। রাস্তার বাইরের পাশ ভেতরের পাশ থেকে কতটুকু উঁচু। ওকে চলো, তাহলে এই হচ্ছে রাস্তা। দেখো এই যে রাস্তাটা যদি কাটা হয় এরকম দেখতে, এই যে ব্যাংকিং কোণ, ব্যাংকিং যুক্ত রাস্তা। একটা কথা ভালো করে কানের মধ্যে ঢুকে নাও, যদি রাস্তার ব্যাংকিং কোণ দিয়ে দেয়, ব্যাংকিং যুক্ত রাস্তা বলে দেয়, তাহলে বুঝবা রাস্তা বাঁকানো আছে, থিটার মান দেওয়া আছে। তাহলে ব্যাংকিং কোণ থিটা, ভাই সহজ জিনিস। একটা রাস্তার ব্যাংকিং কোণ যা মানে রাস্তা যে কোণে বাঁকানো, গাড়ি তো উলম্ব রেখার সাথে সেই কোণেই বাঁকবে, অটোমেটিক্যালি সেই কোণেই তো বেঁকে যাবে। গাড়ি যদি ওই রাস্তায় উঠলে তো অটোমেটিক্যালি সেই কোণে বেঁকে যাবে, কি তাই না? ধরো এই একটা কলম আছে, আর একটা কলম থাকলে ভালো হইতো, আছে আছে ভালো করে দেখো, এই যে দুটো কলম রাখছি আমি, এই যে দুটো কলম আমি এখানে রাখছি, দেখো এই যে দুটো কলম আমি রাখলাম এভাবে, তাহলে দাগ দিলাম এই। এবার এই কলমটাকে যদি আমি একটু উঁচু করি, এই কলমটাকে যদি এইটুকু উঁচু করি, তাহলে এই কলমটাও আগের অবস্থান থেকে দেখো তো এইভাবে সরে যাবে না? তাহলে এটা যদি থেরা কোণে বেঁকে যায়, এটাও তো থেরা কোণে বেঁকে যাবে। তো ওটাই তো কথা, যে রাস্তা যদি তুমি থেরা কোণে বাঁকায় দাও, গাড়ি অটোমেটিক্যালি থেরা কোণে বেঁকে যাবে, তো আমাদের কি চাইছে? আমাদের চাইছে ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা, এইচ কত চাইছে, ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা। আর রাস্তা চওড়া এক্স হচ্ছে 80 সেন্টিমিটার, আর ব্যাংকিং কোণ 10 ডিগ্রি। শেষ, ম্যাথ শেষ। 1 নম্বর ট্যান থিটা এটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স, তাহলে অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এইচ এর মান বের, ও সরি ট্যান 10 ডিগ্রি। ব্যাংকিং এর ম্যাথ খুবই সহজ, পরীক্ষা আসলে খুঁজবা যে ব্যাংকিং এর ম্যাথ আছে কিনা। তাহলে অতএব এইচ ইকুয়াল টু ট্যান 10 গুণ 80, 14.106 এত সেন্টিমিটার। আমি তোমার একটা কথা বলে দিই, শোনো, অনেকে কি করে এই ব্যাংকিং এর ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করে, তুমি এটা ইউজ করবা না। ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, সরি ভি স্কোয়ার বাই আর জি, আর সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স। থিটা খুব ক্ষুদ্র হলে, আমরা অনেক সময় বলি না থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা প্রায় সেম, তাহলে তখন সূত্র আসে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আর ট্যান থিটা মানেই সাইন থিটা, যখন থিটা খুব ক্ষুদ্র হলে, তাহলে তখন ট্যান থিটার জায়গায় সাইন থিটা আমরা লিখতে পারি, আর সাইন থিটা মানে এইচ বাই এক্স, বুঝলো? বোঝা গেছে? তো আমরা অনেক সময় কি করি, এই যে এই সূত্র ইউজ করি একবারে, তো এটা ইউজ করতে যাবা না। কেন যাবে না? কারণ থিটা খুব ক্ষুদ্র হলে, এটা ক্ষুদ্র না হলে তো হবে না। এই কারণে তুমি মূল সূত্র খাটাবা। মূল সূত্র হচ্ছে দুইটা, কি? ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তোমার দেখবা সব ম্যাথ, ব্যাংকিং এর যত ম্যাথ আছে বইয়ে সব এই সূত্র দিয়ে হয়ে যাবে। আর একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। এই দুইটা সূত্র মাথায় রাখলে যে কোনো ম্যাথ তুমি পারবা। এবার আসো দেখো 2 নম্বরটা আরো অনেক সহজ। বলছে দুই বাঁকে একটি গাড়ি নিরাপদ বেগের অনুপাত কত, মানে যে বেগে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। তাহলে এখানে ব্যাসার্ধ আর এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, উভয় স্থানে ব্যাংকিং কোণ বলা আছে, তাহলে উভয় স্থানে থিটা সেম। দেখো 2 নম্বর ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, তাহলে ট্যান থিটা থিটা সেম, ব্যাংকিং কোণ সেম। তাহলে ব্যাংকিং কোণ যদি সেম হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান জি, ট্যান থিটা ইকুয়াল টু ভি টু স্কোয়ার বাই আর টু জি। এবার জি আর জি কাটাকাটি, তাহলে এখান থেকে বেগের
নিরাপদ বেগের অনুপাত v1/v2 স্কয়ার, এটা ইকুয়াল টু r1/r2, v1/v2 স্কয়ার r1/r2। তাহলে অতএব v1/v2 হবে √r1/r2। কত হয়? r1 এর মান 16, 25, 16 আর 25-এর বর্গমূল করলে 4 আর 5 শেষ, 4 এবং 5 ডান। বোঝা গেছে? সহজ জিনিস। এবার আসো একটু ম্যাথ করে দাও। বলা হচ্ছে একটি ব্যাংকিং যুক্ত রাস্তার, ভালো করে পড়বা কোশ্চেনটা, বুঝবা। একটি ব্যাংকিং যুক্ত রাস্তা তার মানে কি? ভেতরের পাশ থেকে বাইরের পাশ অলরেডি উঁচু করে আসতে, অর্থাৎ ইঞ্জিনিয়াররা রাস্তা তৈরি করে দিছে। একটি ব্যাংকিং যুক্ত রাস্তার প্রস্থ, একটা ব্যাংকিং যুক্ত রাস্তার প্রস্থ 2 মিটার, 2 মিটার। বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ 200 মিটার। ওই রাস্তায় একটি গাড়ি সর্বোচ্চ, একটি গাড়ি সর্বোচ্চ 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে, কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারে, সর্বোচ্চ এত বেগে বাঁক নিতে পারে। এক, রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু? ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু? কতটুকু উঁচু? নাও করো তো দেখি, করো। এটা নিজেরা করবা, দাও আমি টাইম দিয়ে দিচ্ছি, এটা টাইম দিয়ে দিচ্ছি, নাও নিজেরা করবা, করো।
বলো করছো? রাস্তার ভেতরের পাশ বাইরের পাশ থেকে কতটুকু উঁচু? কি বলছে দেখি, আসো। বলছে একটা ব্যাংকিং যুক্ত, এই যে এটাই হচ্ছে কাহিনী, একটা ব্যাংকিং যুক্ত রাস্তার প্রস্থ হচ্ছে এত মিটার। তাহলে ব্যাংকিং যুক্ত মানে রাস্তা অলরেডি বাঁকানো, প্রস্থ দেওয়া আছে এক্স 2 মিটার। ব্যাসার্ধ, কিসের ব্যাসার্ধ? এই যে বৃত্ত বাঁকের ব্যাসার্ধ, এই যে বাঁকের ব্যাসার্ধ আর, এটা কত? 200 মিটার। 200 মিটার। ওই রাস্তায় একটি গাড়ি সর্বোচ্চ এত বেগে বাঁক নিতে পারে। আচ্ছা, বেগের মান বলে দিছে, এই রাস্তায় গাড়ি উঠলে তার বেগ হচ্ছে 50.4 কিলোমিটার পার আওয়ার। ওকে, ভালো কথা। তাহলে বলছে রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা কতটুকু? ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা এইচটা বের করতে হবে। বলো কিভাবে বের করব? এইচ বের করতে গেলে আমার লাগবে কোণ। কইলে ক্যালকুলেটর কি করলাম? আচ্ছা, এইচটা বের করতে গেলে আমার লাগবে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণের মান দেওয়া নাই, কিন্তু বলা আছে যে ব্যাংকিং যুক্ত। তাহলে ভাই tan θ ইকুয়াল টু h/x। আমাদের এইচ বের করতে গেলে tan θ লাগবে। tan θ তো জানি না, টেনশন করার কিছু নেই, tan θ বের করতে পারবো কিভাবে? এই যে tan θ ইকুয়াল টু v²/rg, কি তাই না? tan θ ইকুয়াল টু v²/rg। তাহলে tan θ v 54.4 ভাই, সরি 50.4, তাহলে 50.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এত গুণ 1000 ভাগ 3600 তার স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান 200, জি এর মান 9.8। তাহলে 50.4 গুণ 1000 তার স্কোয়ার ভাগ 3600 তার স্কোয়ার ভাগ, সরি 50.4 গুণ 1000 ভাগ 3600, তাহলে 14 হবে। এটা 14 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, একবারে 14 বসাইলে হইতো। 14 ভাগ 200 গুণ 9.8, তাহলে অতএব 14 ভাগ 200 ভাগ 9.8, 14 ভাগ 200 ভাগ 9.8। ভাগ 200 গুণ 9.8, 0.007 tan ইনভার্স অ্যান্সার। এত কম কি ব্যাপার? tan θ ইকুয়াল টু v²/rg। আচ্ছা, বি এর মান 50.4, ও আচ্ছা সরি 14 স্কোয়ার, তো ডিভাইডেড বাই 200 গুণ 9.8। হ্যাঁ, 14 স্কোয়ার দিতে ভুলে যাচ্ছিলাম। 14 স্কোয়ার ভাগ 200 গুণ 9.8, 0.1, তাহলে tan ইনভার্স 0.1। তাহলে থিটা ইকুয়াল টু দেখো 5.7105, এত ডিগ্রি। নাও এবার এটা নিয়ে বসাও, তাহলে ম্যাথ শেষ। তাহলে tan 5.7105 এইচ ডিভাইডেড বাই এক্স এর মান 2। তাহলে এইচ ইকুয়াল টু, খুবই কম মান আসবে, ক্ষুদ্র একটা মান আসবে, tan আনসার কোণের মান গুণ 2, 0.2। এই যে 0.2 মিটার, 0.2 মিটার। tan 5.7105 গুণ গুণ 2, 0.199। ঠিক আছে, কারো কারো এরকম আসতে পারে 0.1999, দ্যাট মিনস 0.2 মিটার। ওকে, ডান। বুঝতে পারছো? অনেকে এই ম্যাথটা এভাবে করতে পারে, কিন্তু করতে যাবা না, তাহলে পুরোপুরি অ্যাকুরেট অ্যান্সার আসবে না। দেখো, কেউ যদি বলে ভাই থিটা তো অনেক ক্ষুদ্র, থিটা এখানে দেখো 5.7105 আসছে, তাই বলতে পারো যে আচ্ছা ঠিক আছে খুব ক্ষুদ্র, কিন্তু এখানে যদি 15 আসতো 10 আসতো তখন কি করতাম? tan θ ইকুয়াল টু v²/rg ইকুয়াল টু h/x। অনেকে এইটুকু সূত্র একবারে খাটায়, এইটুকু একবারে খাটাইলে হবে না তা না, হবে, কিন্তু থিটা খুব ক্ষুদ্র হলে হবে। যদি থিটা বড় হয় তাহলে আবার হইতে চাবে না, তখন ঝামেলা হবে। এই কারণে ঝামেলায় কেন যাবা তুমি? দেখো আমি তোমার দেখাই দিই, h/x 2। তাহলে অতএব h ইকুয়াল টু 14 স্কোয়ার গুণ 2, তাকে ভাগ দিব 200 গুণ 9.8 দিয়ে, 0.2। এই যে 0.2 মিটার। বুঝছো?
এই ক্ষেত্রে হয়েছে, কারণ কোণের মান তো দেখো 5, মানে 4 ডিগ্রির আশেপাশে মান, তো এই ক্ষেত্রে মিলে গেছে, অন্য ক্ষেত্রে নাও মিলতে পারতো। তো এই কারণে এভাবে করলে হবে না তা না, হবে, বাট একটু সতর্ক থাকবা। এইবার বলা হচ্ছে উক্ত রাস্তাটি যদি ব্যাংকিংহীন হতো, মানে ব্যাংকিং যুক্ত রাস্তা না, ব্যাংকিংহীন রাস্তা হতো, তবে ওই বেগে বাঁক অতিক্রম সম্ভব হতো কি? অতিক্রম সম্ভব হতো কি? তাহলে কি ওই বেগে বাঁক অতিক্রম সম্ভব হতো? ঘর্ষণ গুণাঙ্ক বলে দিছে 0. ওই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিছে 0.4। ওই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক একটু দেখে নি, পয়েন্ট কি 4, ওই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.6। তাহলে কি হইতো বলো না, যে উক্ত রাস্তা যদি ব্যাংকিংহীন রাস্তা হতো তবে ওই বেগে বাঁক অতিক্রম সম্ভব হতো কি? দেখো, প্রথমে ব্যাংকিং যুক্ত রাস্তা ছিল না, ব্যাংকিং যুক্ত রাস্তা, গাড়ি গেছে কত বেগে? এই যে গাড়ি গেছে কত বেগে? ভি বেগে, কত? 50.4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 14 মিটার পার সেকেন্ড। এবার রাস্তাটা যদি সমতল রাস্তা হয়, ব্যাংকিংহীন রাস্তা না হয়, এরকম সমতল রাস্তা হয়, তাহলে ওই গাড়িটা ওই বেগে কি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে? দেখো, সমতল রাস্তায় কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? সমতল রাস্তাতে কেন্দ্রমুখী বলের যোগান কে দেয় বলো? সমতল রাস্তাতে কেন্দ্রমুখী বলের যোগান দেয় ফ্রিকশন ফোর্স। তাহলে এবার এই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ মনে আছে? এবার তো বাঁকে নাই, ব্যাংকিংহীন রাস্তা, না বেঁকে ওই বেগ নিয়ে যাইতে পারবে কিনা? তাহলে দেখি না বেঁকে সে সর্বোচ্চ কত বেগ নিয়ে যাইতে পারে। তাহলে না বেঁকে ওই রাস্তা দিয়ে সর্বোচ্চ কত বেগে যাওয়া যায় দেখি, সর্বোচ্চ কত বেগে যাওয়া যায় দেখি তো সেটা। তাহলে দ্যাট ইজ ভি ম্যাক্স ইকুয়াল টু √মিউ/জি। মিউ এর মান 0.6, আর এর মান 200, জি এর মান 9.8। দেখি কত আসে, 0.6 গুণ 200 গুণ 9.8, অ্যান্সার 34.29 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, গাড়ির বেগ কত ছিল? 14 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান ভি ম্যাক্স থেকে কম, এটা 34.29, আর এটা 14। তাহলে হ্যাঁ পারবে, কারণ যে বেগে যাচ্ছে সেই বেগের মানটা তো ওই সর্বোচ্চ বেগ তার চেয়ে কম, তাহলে হ্যাঁ পারবে। উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। বলো তো কত বেগে হলে পারতো না? 35 হলে পারতো না, 34.29, এর চেয়ে বেশি হলে আর পারতো না। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এবার আসো আরেকটা এমসিকিউ টাইপ কোশ্চেন করে দিবা, লাস্ট কোশ্চেন আজকের ক্লাস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? ও না, 35 বেজে গেছে অলরেডি। বলা হচ্ছে একটি রাস্তায় 35 ডিগ্রি কোণে বাঁকলে 60 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারে। নিরাপদে বাঁক অতিক্রম করে। বেগ 40% বাড়ানো হলে অনুভূমিকের সাথে ব্যাংকিং কোণ কত হবে? অনুভূমিকের সাথে ব্যাংকিং কোণ কত হবে?
বলো। যখন ব্যাংকিং কোণ কিন্তু আমরা সবসময় উলম্বের সাথেই নিই, ব্যাংকিং কোণ, তাই না? তাহলে θ1 যখন 35, তখন বেগ হচ্ছে v1 60। v1 60ও দরকার নেই, ধরো v1 v যখন θ1 35 ডিগ্রি। যখন বেগের মান v2 করা হয়েছে বাড়িয়ে 40% বাড়ানো হলে, অর্থাৎ v তো আছেই প্লাস v এর আরও 40%, v এর 40%, তাহলে v প্লাস 0.40 v, তাহলে 1.40 v। ওকে, তাহলে আরও 40% বাড়ানো হলো। তাহলে এবার নতুন করে ব্যাংকিং কোণ কত হবে, θ2 কত হবে? খুবই সহজ, বাগবে জাস্ট বেঁকে যাবে। তাহলে tan θ = v²/rg। সূত্র মুখস্থ থাকলে ম্যাথ কোনো ব্যাপারই না। tan θ = v²/rg। তাহলে দেখো আর এর মান ফিক্সড, জি এর মান ফিক্সড, শুধু বেগের সাথে থেটার সম্পর্ক, ব্যাসার্ধের কোনো চেঞ্জ করা হয়েছে না। তাহলে tan θ1/tan θ2, tan θ1/tan θ2 v1² v1²/v2²। তাহলে v1 হচ্ছে v আর v2 হচ্ছে 1.40 v তার স্কয়ার। tan 35 ডিগ্রি tan θ2, v আর v কাটাকাটি, তাহলে tan θ2 1/1.40 তার স্কয়ার, tan 35 ভাগ অ্যান্সার 1.37। তাহলে θ2 tan ইনভার্স অ্যান্সার 53.92। হ্যাঁ, বেগ আরও বাড়ালে আরও বেশি কোণে বাড়তে হবে, কিন্তু এটা অ্যান্সার না। অ্যান্সার চাইছে অনুভূমিকের সাথে, এটা তো আমরা উলম্বের সাথে কোণ বের করি। তাহলে অনুভূমিকের সাথে কোণ কত? অনুভূমিকের সাথে কোণ 90 থেকে বিয়োগ দিয়ে দেবো। উলম্বের সাথে কোণ যদি এটা হয় 53.92, তাহলে অনুভূমিকের সাথে কোণ বিয়োগ দিয়ে দেবো, এটা 53.92 বিয়োগ দিয়ে দেবো, তাহলে অ্যান্সার আসবে 36.07। এত ডিগ্রি শেষ। বুঝতে পারছো? তাহলে ডান, ব্যাংকিং ডান। তো এই অধ্যায়ে তাহলে আর একটা টপিক বাকি থাকলো, একটা না দুইটা টপিক, একটা হচ্ছে রকেট আর একটা হচ্ছে সংঘর্ষ। তা আমরা পরের দিন এটা পড়ে ফেলবো, ঠিক আছে? আমাদের আর 2 ঘন্টা অধ্যায় আছে, 2 ঘন্টা এই অধ্যায়ের টপিক আছে। তাহলে আর 2 ঘন্টা হইলে আমাদের এই অধ্যায় শেষ। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, এত টপিক, এত ম্যাথ, ঠিক আছে? বাট ম্যাথগুলো তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। ওকে, তো চলো টাটা।